হ্যাঁ, আমরা আজকে লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এই লিনিয়ার প্রোগ্রামিংটা যদিও ম্যাথমেটিক্সের টপিকস, এবং ম্যাথমেটিক্স যেহেতু ইকোনমিক্সে প্রচুর ব্যবহার করা হয়, তাই আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং কিভাবে ইকোনমিক্সে প্রয়োগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং এর উপর আমরা দুটো ক্লাস নিব। আমরা আজকের ক্লাসটা হবে মূলত স্মল স্কেলে গ্রাফিক্যাল মেথডের উপরে, গ্রাফিক্যাল সলিউশন কিভাবে বের করে। এবং গ্রাফিক্যাল মেথডটা আমরা সাধারণত যদি দুটো মাত্র ভেরিয়েবল থাকে সেক্ষেত্রে সেটা আমরা অ্যাপ্লাই করে থাকি। আর যখন ভেরিয়েবলের সংখ্যা 3 হয় তখন করা যায়, কিন্তু ডিফিকাল্ট হয়। কিন্তু 3 এর অধিক হলে আর গ্রাফিক্যাল মেথড অ্যাপ্লাই করা যায় না। সেক্ষেত্রে আমাদেরকে অ্যালজেব্রিক মেথড অ্যাপ্লাই করতে হয়। বিভিন্ন ধরনের অ্যালজেব্রিক মেথড আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার যে মেথডটা হলো লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম সলভ করার জন্য, সেটা হলো সিমপ্লেক্স মেথড। আমরা সেই সিমপ্লেক্স মেথড নিয়েও আমরা কিছুটা আলোচনা করব। কিছুটা টেকনিক্যাল এবং লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করা হয়, সেগুলো আমরা দেখাবো কিভাবে সেগুলো প্রয়োগ করতে হয়। তো আমাদের এই দুটো আমরা স্লট বন্টন রাখবো। আজকে আমরা গ্রাফিক্যাল মেথডগুলো দেখবো আমরা লিনিয়ার প্রোগ্রামিং সলভ করার জন্য, এবং এখানে আমরা বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন আমরা পাবো, লিনিয়ার প্রোগ্রামিং এর ইন্টারপ্রিটেশন। এবং আমরা পরে জেনারেলাইজ করবো এটাকে অনেকগুলো ভেরিয়েবল থাকলে বা মাল্টি ভেরিয়েবল কনটেক্সটে সিমপ্লেক্স মেথড দিয়ে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। তবে অধিকাংশ ক্ষেত্রে সেগুলো কম্পিউটার দিয়ে সলভ করা হয়। করা হলেও আমাদেরকে জানতে হয় টেকনিকটা কেমন, কিভাবে কি প্রসেস এখানে জড়িত আছে সলিউশনের ক্ষেত্রে, সেগুলো আমাদেরকে জানতে হয়। তাই আমাদেরকে ম্যানুয়ালি সলভ করতে হয়, আমাদেরকে ইন্টেনসিভ প্রসেসটা বোঝার জন্য। তো এই হলো আমাদের লিনিয়ার প্রোগ্রামিং, এবং এটার জন্য যে রেফারেন্স সেটা ম্যাথমেটিক্সের বিভিন্ন বই থেকে রেফারেন্স হিসেবে দেওয়া যায়। আমি যে বইটা ফলো করব সেটা হচ্ছে আলফা সি চিয়াং নামের একজন অথর আছে, তার একটা বই আছে। রেফারেন্স হিসেবে এটা আমরা বইটা ফলো করব, ফান্ডামেন্টাল মেথডস অফ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স। এবং এটার অথর হলো টাইটেল আলফা। তবে অনেক বই আছে লিনিয়ার প্রোগ্রামিং এর উপর, যে কোনো বই ফলো করলে চলবে। আলফা সি চিয়াং, এটা থার্ড এডিশনটা দেখতে হবে। এটা রিসেন্ট এডিশনটা আছে, ফোর্থ এডিশন, সেখানে আবার লিনিয়ার প্রোগ্রামিং চ্যাপ্টারটা নাই। এটা চ্যাপ্টার 19 and 20, সেই দুটো চ্যাপ্টার দেখতে হবে। এটা আমাদের রেফারেন্স। বইটা অ্যাভেলেবেল, লাকিলি অনেকগুলো কপি আছে, তাছাড়া মার্কেটেও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র এই চ্যাপ্টার বা কারো থেকে কালেকশন করে এই চ্যাপ্টারটা কপি করে নিতে হবে, দুটো চ্যাপ্টার, থার্ড এডিশনের 19 এবং 20। আর এই দুটো আমাদের রেফারেন্স। এখন এই যে লিনিয়ার প্রোগ্রামিং, এই লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে আমরা কিছুটা বেসিক আইডিয়া দিব। লিনিয়ার প্রোগ্রামিংটা এটা হলো ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ আছে যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং। সেই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং এর একটা কম্পোনেন্ট হলো, একটা পার্ট হলো লিনিয়ার প্রোগ্রামিং। ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিংটা এটা ডেন্ট জিক 1951 এ এটা ডিটেইল সলিউশন নিয়ে আলোচনা করেন। এর উদ্দেশ্য হলো যে অপটিমাল ভ্যালু বের করা, কোনো সলিউশনের, কোনো প্রোগ্রামের অপটিমাল ভ্যালুটা বের করা, ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু বের করা। এটার আগে যে পদ্ধতিগুলো ব্যবহার করা হতো, সেই পদ্ধতিগুলোকে বলা হতো ক্লাসিক্যাল মেথড। ক্লাসিক্যাল মেথডগুলোর সাথে আমরা পরিচিত। সেখানে মূলত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে অপটিমাল ভ্যালু বের করা হয়। একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে আমরা অপটিমাল ভ্যালু বের করতে পারি। ফর এক্সাম্পল y যদি 5x² - 2x + 3 হয়, আমরা x এর কোন মানের জন্য y এর মানটা ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে, সেটা আমরা ডিফারেন্সিয়েশন করে
বের করতে পারি, ডিফারেন্সিয়েশন করে 0 সমান ধরে x এর মানটা বের করে আমরা অপটিমাল ভ্যালুটা বের করতে পারি। কেমন? এটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল অপটিমাইজেশন, অনেক সময় এটাকে ফ্রি অপটিমাইজেশন বলা হয়। তো আরেকটা অপটিমাইজেশন আছে যেটাকে বলা হয় কনস্ট্রেইনড অপটিমাইজেশন। সেক্ষেত্রে একটা কনস্ট্রেইন যুক্ত থাকে, যে একটা ফাংশন দেওয়া থাকে সাবজেক্ট টু সাম কনস্ট্রেইন, সেটাকে আমরা ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করতে পারি। যদি কনস্ট্রেইন দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা একটা ল্যাগ্রেঞ্জ ফাংশন গঠন করি, ফাংশন গঠন করে তারপর আমরা একই নিয়মে আমরা সেখান থেকে আমরা অপটিমাল ভ্যালু বের করতে পারি। x এর কোন মানের জন্য কনস্ট্রেইনড ম্যাক্সিমামটা আমরা পাবো বা কনস্ট্রেইনড মিনিমামটা আমরা পাবো সেটা বের করতে পারি। এগুলো হচ্ছে ক্লাসিক্যাল টেকনিক। ক্লাসিক্যাল টেকনিকের সমস্যা হলো যে যখন ফাংশনটা নন ডিফারেন্সিয়েবল হয়, ফর এক্সাম্পল একটা ফাংশন যদি কিঙ্ক থাকে, যদি কোনা থাকে একটা ফাংশনের মধ্যে, সেক্ষেত্রে আমরা সেটা সলভ করতে পারি না, কারণ সেটা ডিফারেন্সিয়েবল না। ওই ফাংশনকে ডিফারেন্সিয়েবল হওয়ার জন্য সেটাকে স্মুথ হতে হয়, স্মুথ না হলে সেটা ডিফারেন্সিয়েশন করা যায় না। অনেক কেস আছে যেখানে ফাংশনগুলো স্মুথ না, ফাংশনের মধ্যে কোনা থাকে, কিঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা ক্লাসিক্যাল মেথডটা অ্যাপ্লাই করতে পারি না। কেমন? আমরা যে কনজিউমার থিওরিতে যে একজন ভোক্তার ভারসাম্য বের করেছি ইনডিফারেন্স কার্ভ এবং বাজেট লাইনের মাধ্যমে, সেখানে আমরা আসলে ক্লাসিক্যাল মেথড অ্যাপ্লাই করেছি। সেখানে আমরা যদি আমরা ম্যাথমেটিক্সটা সেভাবে ব্যবহার করি নাই, তারপর যখন আমরা ভারসাম্য কন্ডিশন বর্ণনা করেছিলাম সেখানে বলেছিলাম যে ইনডিফারেন্স কার্ভের স্লোপটা অর্থাৎ ডিফারেন্সিয়েশনের মানটা বাজেট লাইনের স্লোপের বা বাজেট লাইনের ডিফারেন্সিয়েশনের সমান হবে। এটা হচ্ছে ক্যালকুলাস মেথড। এটা হচ্ছে ফাংশনগুলো স্মুথ বলে আমরা সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করতে পারি বা ক্লাসিক্যাল মেথড অ্যাপ্লাই করতে পারি। কেমন? এবং আমরা সাথে আরেকটা কন্ডিশন জুড়ে দিয়েছিলাম যে ভোক্তা তার বাজেট পুরোটুকু ব্যয় করে, বাজেটের কোনো অংশ সে রেখে দেয় না বা অব্যবহৃত রাখে না, ব্যয় না করে সে রেখে দেয় না, সেভ করে না সে। এই ধরনের অর্থাৎ একজন ভোক্তা যদি সেভ করে বা তার পুরো বাজেটের পুরো অংশ যদি ব্যয় না করে, সেক্ষেত্রে আমরা এই সলিউশনগুলো ক্লাসিক্যাল মেথডের মাধ্যমে করতে পারি না। অর্থাৎ একটা কনস্ট্রেইন্ট বা বাজেট যদি পুরোপুরি ব্যবহার করা না হয়, সে ধরনের সলিউশন আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি। কনস্ট্রেইন্ট থেকে পুরোপুরি ইউটিলাইজ করা হবে না, কিছু কিছু কনস্ট্রেইন্ট পুরোপুরি ব্যবহার করা হবে, কিছু কিছু কনস্ট্রেইন্ট অব্যবহৃত থেকে যাবে। এই ধরনের প্রবলেমগুলো আমরা লিনিয়ার প্রোগ্রামিং এর মাধ্যমে সলভ করতে পারি। লিনিয়ার প্রোগ্রামিং এটা হলো মূলত এক ধরনের অপটিমাইজেশন। যদি এটাকে কনটেক্সটটা যদি বলতে চাই লিনিয়ার প্রোগ্রামিং এর, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অপটিমাইজেশনের দুটো টেকনিক আছে অপটিমাইজেশনের, ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু বের করার জন্য। যদি এটাকে অপটিমাইজেশন বলি, জেনারেল ফিল্ড হিসেবে ধরি অপটিমাইজেশনকে, সেক্ষেত্রে দুটো মেথড আছে। একটা ক্লাসিক্যাল মেথড যেখানে মূলত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে প্রবলেমগুলোকে সলভ করা হয়, ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করা হয় এখানে। ডিফারেন্সিয়েশন আর একটা হলো একটা যে ব্রাঞ্চ যেটা আছে যেখানে ক্লাসিক্যাল মেথডটা কাজ করে না, যেটা আমরা আলোচনা করব আজকে একটা অংশ নিয়ে, সেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং বলা হয়। ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং, এই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং এর আবার দুটো ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং এর। একটাকে বলা হয় নন লিনিয়ার প্রোগ্রামিং, আর একটাকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং। দুটো ব্রাঞ্চ আছে এটা। একটা লিনিয়ার প্রোগ্রামিং যেটা আমরা আলোচনা করব, একটাকে বলা হয় নন লিনিয়ার প্রোগ্রামিং যেটা আমরা আলোচনা করব না। আমাদের এটা আমাদের আলোচনার বিষয়। আমি কনটেক্সটটা দেখানোর চেষ্টা করলাম লিনিয়ার প্রোগ্রামিংটা কোথায় অবস্থান করছে। অপটিমাইজেশনের যে দুটো ব্রাঞ্চ আছে ক্লাসিক্যাল এবং ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং, সেই ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং এর দুটো ব্রাঞ্চ আছে, লিনিয়ার এবং নন লিনিয়ার প্রোগ্রামিং। আমাদের লিনিয়ার প্রোগ্রামিং যেটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটার কিছু বৈশিষ্ট্য আছে লিনিয়ার প্রোগ্রামিং এর যেটা এটা থেকে আলাদা। লিনিয়ার প্রোগ্রামিং এর মধ্যে একটা অবজেক্টিভ ফাংশন থাকে যেটাকে আমরা ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করতে চাই, যেটা একটা অপটিমাল ভ্যালু আমরা বের করতে চাই। এবং এই যে অবজেক্টিভ ফাংশন, এই অবজেক্টিভ ফাংশনটা লিনিয়ার হয়। এটার নাম থেকে বোঝা যায় যে ফাংশনগুলো কেমন, যে ফাংশনগুলোকে আমরা ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করছি এবং যে কনস্ট্যান্ট গুলো জড়িত আছে এই ম্যাক্সিমাইজেশন কিংবা মিনিমাইজেশনের সাথে,
সেই ফাংশনগুলো সবগুলো লিনিয়ার হয় এখানে। অর্থাৎ এই লিনিয়ার প্রোগ্রামিং বৈশিষ্ট্য হলো যে এখানে যে ফাংশনগুলো আছে অবজেক্টিভ ফাংশন এবং কনস্ট্যান্ট ফাংশন, কেমন সেই ফাংশনগুলো হচ্ছে লিনিয়ার। অবজেক্টিভস যে ফিচারস যেটা লিনিয়ার প্রোগ্রামিং এর, এখন হলো যে অবজেক্টিভ ফাংশন যেটাকে আমরা ম্যাক্সিমাইজ কিংবা মিনিমাইজ করতে চাই, অবজেক্টিভ ফাংশন and constant functions are linear মানে হচ্ছে যে ভেরিয়েবল গুলো দিয়ে ফাংশন গুলো গঠিত হয় সেই ভেরিয়েবল গুলোর ঘাত পাওয়ার হচ্ছে 1, কেমন বেশিও না কমও না, হাফও না কিংবা 1 এর বেশিও না, কেমন এটা হচ্ছে লিনিয়ার ফাংশন। এগুলোকে ড্র করলে একটা লাইনের মতো হয় কিংবা 3D মেশিনে ড্র করলে একটা প্লেনের মতো হয়, একটা পেপারের মতো হয়, কেমন স্টেট পেপারের মতো হয়। তো এটা হলো যে ফাংশনগুলো এখানে লিনিয়ার বলে এই ধরনের প্রোগ্রামিংকে বলা হয় বা ম্যাক্সিমাইজেশন মিনিমাইজেশন প্রসিজারকে বলা হয় লিনিয়ার প্রোগ্রামিং বলা হয়। এটা একটা। দুই নম্বর যে এটা বৈশিষ্ট্য যেটা ক্লাসিক্যাল প্রোগ্রামিং থেকে আলাদা, সেটা হলো যে এখানে যে কনস্ট্যান্ট ফাংশনগুলো থাকে সেই কনস্ট্যান্ট ফাংশনগুলো হচ্ছে ইনইকুয়ালিটি ফর্মে থাকে। Constant functions are in inequality form. Constant function গুলো থাকে সেগুলো inequality form এ থাকে, যেমন যে 5x plus 2 less than equal to 9 for example. কেমন যদি এখানে আমি লেস দ্যান ইকুয়াল টু না দিতাম তখন সেটা হতো ইকুয়ালিটি ফর্মে। এটা একটা বৈশিষ্ট্য ম্যাথমেটিক্যাল প্রোগ্রামিং এর। নন-লিনিয়ার প্রোগ্রামিং গুলো নন-লিনিয়ার হতে পারে, কনস্ট্যান্ট ফাংশন কিংবা অবজেক্টিভ ফাংশন, যে কারণে সলিউশন প্রসেসটা একটু ডিফিকাল্ট। সেখানে অনেক ধরনের নিউমেরিক্যাল প্রসিজার জড়িত আছে সলভ করার জন্য। তো লিনিয়ার প্রোগ্রামিংটা হ্যালো লিনিয়ার প্রোগ্রামিং, এখানে ফাংশনগুলো লিনিয়ার ফলে সলিউশন প্রসিজারটা একটু সিম্পল হয় এখানে। শোনা যাচ্ছে না? আমি তোমার কথা বুঝতে পারিনি, শুনতে সমস্যা হচ্ছে। সমস্যা মানে কথা সমস্যা নাকি দেখতে সমস্যা হচ্ছে? স্যার কথা বারবার রিপিট হচ্ছে। কথা রিপিট হচ্ছে? কারণ জি স্যার, রিপিট হওয়ার কারণ কি বুঝতে পারছি না। এটা টেকনিক্যাল প্রবলেম, সলভ করা তো ডিফিকাল্ট। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো স্যার। এই টপিকটা কি আমরা যে যোগাশ্রয় প্রোগ্রাম করছি ওইগুলা? টপিকটা কোনটা বুঝি নাই স্যার। আমরা ইন্টারমিডিয়েটে যোগাশ্রয় প্রোগ্রাম নামে কিছু অঙ্ক করছি, ওইগুলা কি ওইগুলোর সাথে সম্পর্কিত এই টপিকটা? বুঝি নাই কি প্রোগ্রাম, একটু আমি সাউন্ডের বাইরে যোগাশ্রয় প্রোগ্রাম। হ্যাঁ আবার বলবে কোন কি প্রোগ্রাম করেছিলেন? স্যার আমরা ইন্টারমিডিয়েটে মানে কিছু অঙ্ক করছি, নাম ছিল যোগাশ্রয় প্রোগ্রাম। স্যার ওইগুলোর সাথে সম্পর্কিত এই অঙ্কগুলা? নামটা আমি শুনি না, যোগাশ্রয় প্রোগ্রাম। স্যার যোগাশ্রয় প্রোগ্রাম, আমি নাম শুনি নাই কখনো, আমাদের সময় হয়তো ছিল না। যোগাশ্রয় এখানে কি সলভ করে সেখানে? স্যার ওখানে হচ্ছে কিছু মানে একটা ইকুয়েশন দেওয়া থাকে, যেই ওই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু অথবা মিনিমাম ভ্যালু বের করতে হয়, এবং তার এইগুলা মানে বের করার জন্য তাকে কিছু কন্ডিশনাল কিছু মানে ইকুয়েশন দেয়া থাকে, যে তার সে এত কয়টা কন্ডিশনাল ইকুয়েশনগুলো কি ইনইকুয়ালিটি ফর্মে থাকে? এই ধরনের ইনইকুয়ালিটি ফর্মে থাকে? স্যার এরকমও থাকে, আবার কিছুটা থাকে মানে ইকুয়ালও থাকে কিছু। যদি ইকুয়াল ফর্মে থাকে তাহলে সেগুলো হচ্ছে ক্লাসিক্যাল অপটিমাইজেশন, যেগুলো ইন্টারমিডিয়েটে করা হতে পারে। কেমন? আর যদি দুইটাই করছি। ইনইকুয়ালিটি থাকে না? জি স্যার ওইটাও থাকে। সেগুলো লিনিয়ার প্রোগ্রামিং বলতে পারো যদি ফাংশনগুলো যদি লিনিয়ার হয় সেক্ষেত্রে।
কেমন? তবে আচ্ছা আমি ঠিক যখন আছে। এগুলো করাবো তখন বুঝতে পারবে যে কোথাও মিল আছে কি নাকি মিল নাই সেটা বুঝতে পারবে। কেমন? মিল আচ্ছা থাকলে ঠিক আছে। কিছুটা তোমাকে হেল্প করতে পারে। তবে অনেক ইন্টারপ্রিটেশন এখানে পাবে যেগুলো হয়তো তখন সেভাবে চিন্তা করোনি। কেমন? এবং এই আচ্ছা ঠিক আছে। ইন্টারপ্রিটেশনগুলো আমরা আমাদের আমাদের কনটেক্সটে সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। এগুলো বিভিন্ন ব্রাঞ্চে তাদের কনটেক্সটের সাথে মিল রাখিয়ে করিয়ে থাকি। এটা আমরা আমাদের কনটেক্সটে পড়াবো, আমাদের ইকোনমিক্সের কনটেক্সটে, আমাদের ইকোনমিক এক্সপ্লেনেশন যাতে সহজ হয় সেভাবে আমরা দেখানোর চেষ্টা করব। তবে এটাকে বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করা যায়। আচ্ছা ঠিক আছে। কনটেক্সটে ব্যবহার করা যায়, যে ব্যবহার করতে পারে সে তত বেশি দক্ষ মনে করতে হবে, এই বা সে তত বেশি ভালো বুঝে। একই জিনিস বিভিন্ন কনটেক্সটে ব্যবহার করতে পারার সক্ষমতা অর্জন করা, সেটা একটা ভালো জ্ঞান। ভালো জ্ঞান সেটা একটা। যাক, এটা আমাদের কনটেক্সটে বললাম যে লিনিয়ার প্রোগ্রামিং এই ধরনের কনটেক্সটে অ্যাপ্লাই করা হয়। তো আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং এর একটা এক্সাম্পল দিয়ে আমরা শুরু করব, খুব সিম্পল এক্সাম্পল দিয়ে শুরু করব। যেহেতু আমরা গ্রাফিক্যাল সলিউশন নিয়ে প্রথমে আলোচনা করব, তাই আমরা টু ভেরিয়েবল কনটেক্সটে আমরা আলোচনা করব। টু ভেরিয়েবল কনটেক্সটে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা সহজ হয়। আর যখন আমরা দুই এর অধিক চলকে যাব তখন আমরা গ্রাফিক্যাল সলিউশনে থাকতে পারবো না, তখন আমাদেরকে অ্যালজেব্রিক সলিউশনে যেতে হবে। কেমন? এটা এবং এটা এই লিনিয়ার প্রোগ্রামিং এর দুটো টাইপ আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজেশন প্রবলেম আর একটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম। কখনো আমরা অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে চাই, যেমন অবজেক্টিভ ফাংশনটা যদি প্রফিট ফাংশন হয় তখন আমরা সেটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করব সাবজেক্ট টু সাম ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টস। এবং যদি অবজেক্টিভ ফাংশনটা যদি কস্ট ফাংশন হয় ফর एग्जांपल, তখন সেটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করব, কস্টকে মিনিমাইজ করার চেষ্টা করব given some constraint। যেমন আমরা ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করতে পারি given the budget constraint, সেটা হচ্ছে এক ধরনের ম্যাক্সিমাইজেশন প্রবলেম। তবে এখানে এখানে ফাংশনগুলো স্মুথ হবে না, নন স্মুথ হবে। কেমন? যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং সেখানে নিয়ে আমরা আলোচনা করছি। আবার কস্ট মিনিমাইজেশনটা হচ্ছে এক ধরনের মিনিমাইজেশন প্রবলেম। এই দু ধরনের টাইপ আছে, দু ধরনের টাইপ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা দুটো एग्जांपल আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। একটা एग्जांपल হবে আমাদের ম্যাক্সিমাইজেশন, আর একটা হবে মিনিমাইজেশন एग्जांपल। লিনিয়ার প্রোগ্রামিং এর প্রয়োগটা আমরা দেখানোর চেষ্টা করব লিনিয়ার প্রোগ্রামিং। কেমন? তো আমরা প্রথম যে एग्जांपलটা দিব সেটা হচ্ছে আমাদের একটা ডায়েট প্রবলেম। এটা ডায়েট প্রবলেম, এটা নিউট্রিশনিস্টরা ব্যবহার করেন এই ধরনের প্রবলেম। প্রবলেমটা লিখছি মুছার পরে। Example 1. এটাকে বলছেন আমরা ডায়েট প্রবলেম। এবং এটাকে আমরা একটা মিনিমাইজেশন প্রবলেমের एग्जांपल হিসেবে এটাকে আমরা বর্ণনা করব। এখানে এই প্রবলেমটা হলো এরকম যে একজন ব্যক্তি তার যে ডায়েটারি নিডস আছে, তার যে খাদ্য উপাদানের যে প্রয়োজন আছে, আমরা সিম্পল দেখার জন্য মনে করি যে তিনটা উপাদান তার প্রয়োজন পড়ে খাদ্য থেকে। একটা হলো ক্যালসিয়াম প্রয়োজন আছে কিছু, তারপর হলো তার কিছু প্রোটিন প্রয়োজন আছে এবং কিছু ভিটামিন প্রয়োজন আছে। তিনটা তার প্রয়োজন আছে ডায়েটারি ইনগ্রেডিয়েন্টস, এবং এটা মিনিমাম একটা অ্যামাউন্ট তার প্রয়োজন আছে। ফর एग्जांपल মনে করা যায় ক্যালসিয়াম তার 20 মিলিগ্রাম ডেইলি ক্যালসিয়াম তার লাগবে, কেমন? আর 20 মিলিগ্রাম তার প্রোটিন লাগবে এবং 12 মিলিগ্রাম তার ভিটামিন লাগবে। ভিটামিন জেনারেল ফর্ম বলছি, ভিটামিন এ হতে পারে, আমাদের বইতে एग्जांपल হিসেবে ভিটামিন এ বলা হয়েছে সেখানে, আমি এটাকে ভিটামিন বলছি। কেমন? এগুলো হচ্ছে একটা কনস্ট্রেন্ট। এবং তাকে দুটো খাদ্য বাজারে अवेलेबल আছে, ফুড 1 এবং ফুড 2। এবং এই দুটো খাদ্য দুটো নির্দিষ্ট দামে বিক্রি হয় বাজারে, এবং এই দুটো খাদ্য সমন্বয় থেকে দুটো খাদ্যেরই কিছু ক্যালসিয়াম আছে, কিছু প্রোটিন আছে, কিছু ভিটামিন আছে। খাদ্য ফুড 1 ও ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন আছে, ফুড 2 তেও ক্যালসিয়াম প্রোটিন এবং ভিটামিন আছে, একটা নির্দিষ্ট মাত্রায় আছে। আমরা এটাকে স্পেসিফাই করব কিভাবে আছে এই ভিটামিন গুলো বা উপাদানগুলো, এবং কস্টটাকে আমরা আইডেন্টিফাই করব যে কোন খাদ্যের কস্ট কতটুকু পড়ে। তো ওর উদ্দেশ্য হলো সে খাদ্য দুটো এমন ভাবে কিনবে, প্রথম খাদ্য যেটাকে আমরা x1 বলবো এবং দ্বিতীয় খাদ্য যেটাকে আমরা x2 বলবো, কত ইউনিট করে সে কিনবে, কি পরিমাণ করে সে খাদ্য দুটো কিনবে, যাতে করে তার
যাতে করে তার কস্টটা মিনিমাইজড হয় এবং তার যে ডায়েটারি রিকোয়ারমেন্ট যেটা আছে, প্রতি উপাদান কতটুকু তার প্রয়োজন আছে, সেটাও সে ফুলফিল করতে পারে। প্রবলেমটাকে আমরা এভাবে লিখছি যে অবজেক্টিভ ফাংশন হলো মিনিমাইজ কস্ট, সংক্ষেপে এমআইএল লিখছি, সি হচ্ছে কস্ট। কস্ট হচ্ছে যে প্রথম খাদ্য দাম হচ্ছে মনে করো $0.6 এবং সে x1 পরিমাণ প্রথম খাদ্য কিনে, এটা হচ্ছে কস্ট অন ফার্স্ট কমোডিটি। x1 বেশি কিনলে 1 ইউনিট কিনলে তার 6 সেন্ট খরচ পড়বে, যদি 100 একক x1 কিনে মানে 100 গ্রাম হতে পারে ফর এক্সাম্পল, তার খরচ পড়বে 60 টাকা এবং x2 দাম হচ্ছে 1 টাকা পড়বে। x2 যদি 5 একক কিনে তাহলে $5 খরচ পড়বে। এটা তো কস্ট ফাংশন, যে কতটুকু x কিনছে এবং কতটুকু x2 কিনছে তার উপর নির্ভর করবে তার কস্ট কত হবে। এটা তো অবজেক্টিভ ফাংশন। এই অবজেক্টিভ ফাংশন থেকে সে মিনিমাইজ করবে সাবজেক্ট টু সাম কনস্ট্রেইন্ট। তার কিছু কনস্ট্রেইন্ট আছে, ডায়েটারি রিকোয়ারমেন্ট যেটাকে বলছি আমরা। এক নম্বর কনস্ট্রেইন্ট হলো যে প্রথম খাদ্য আমরা 10x1 বুঝতে পারি। 10x1 মানে যে প্রথম খাদ্যর প্রতিটা ইউনিট তাকে 1 ইউনিট যদি x1 কিনে সেখান থেকে সে 10 ইউনিট সে কি পায়, 10 ইউনিট সে খাদ্য উপাদান পায়, ক্যালসিয়াম পায় সেখান থেকে। এবং প্রতি x2 আমার কারেন্ট চলে গিয়েছে, x2 থেকে সে 4 ইউনিট করে ক্যালসিয়াম পায়, কেমন? এবং তার এটাকে অবশ্যই দুটো খাদ্য থেকে, এটা হচ্ছে ক্যালসিয়াম ডেলিভার্ড বাই দা ফার্স্ট ফুড, কেমন? 10 ইউনিট ক্যালসিয়াম পাওয়া যায় প্রথম খাদ্য থেকে। সুতরাং সে যদি যত ইউনিট x1 কিনবে সে অনুযায়ী সে প্রথম খাদ্য থেকে ক্যালসিয়াম পাবে। এটা দ্বিতীয় খাদ্য থেকে প্রাপ্ত ক্যালসিয়ামের পরিমাণ। দুটো খাদ্য থেকে প্রাপ্ত ক্যালসিয়ামের পরিমাণ তাকে মিনিমাম তাকে 20 ইউনিট তাকে ক্যালসিয়াম তাকে কালেকশন করতে হবে দুটো খাদ্য থেকে। সে ইচ্ছা করলে x2 বেশি কিনতে পারে, সে যদি 5 ইউনিট যদি x2 কিনে তার 20 একক ক্যালসিয়াম হয়ে গেল, x1 না কিনলে চলবে। অথবা সে যদি x2 না কিনে যদি সে 2 একক x1 কিনে তাহলে তার ক্যালসিয়াম রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। সে কতটুকু, অথবা সে দুটো কম্বিনেশন সে কিনতে পারে। এটাকে বলে আমরা ক্যালসিয়াম কনস্ট্রেইন্ট। মনে রাখছেন ক্যালসিয়াম কনস্ট্রেইন্ট। দ্বিতীয় কনস্ট্রেইন্ট হলো যে তার প্রোটিন কনস্ট্রেইন্ট। প্রোটিনটা হলো এখানে 5x1 প্রথম খাদ্য থেকে প্রতি ইউনিট থেকে সে 5 একক করে সে প্রোটিন পায় এবং এটা হচ্ছে 5x2 দ্বিতীয় খাদ্যের প্রতি একক থেকে সে 5x দ্বিতীয় খাদ্য থেকে সে 5x2 পরিমাণ প্রোটিন পায় এবং তার প্রোটিন রিকোয়ারমেন্ট হচ্ছে 20 ইউনিট। এটা হচ্ছে প্রোটিন কনস্ট্রেইন্ট। থার্ড কনস্ট্রেইন্টটা হলো ভিটামিন কনস্ট্রেইন্ট। হলো 2x1 প্লাস 3x1 প্লাস the minimum vitamin requirement হলো 12 units. ভিটামিন কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট গুলো কি? কনস্ট্যান্ট গুলো হলো যে খাদ্যগুলোকে কম্বাইন করে সে তার যে ডেইলি রিকোয়ারমেন্ট আছে কিন্তু খাদ্য উপাদানের সে বিভিন্নভাবে ফুলফিল করতে পারে। x1 x2 কিনে অথবা x1 থেকে x2 থেকে সে তার মিনিমাম যে ডেইলি রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো সে ফুলফিল করতে পারে। একটা জিনিস সেটা লক্ষ্য রাখতে হবে, সাধারণত যেটা আমরা দেখতে পাই সলভ করার সময় দেখি যে যদি মিনিমাইজেশন প্রবলেম হয় তাহলে কনস্ট্যান্ট গুলো হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু ফর্ম হয় সাধারণত। আর ম্যাক্সিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে যখন কনস্ট্যান্ট গুলো আমরা লিখি সাধারণত লেস দ্যান ইকুয়াল টু ফর্ম লিখি। তবে ইট ডাজন্ট ম্যাটার, আমরা ইচ্ছা করলে একটু কনভার্ট করতে পারি। কোন একটা কনস্ট্যান্ট যদি লেস দ্যান ইকুয়াল টু ফর্মে থাকে আমরা এটাকে মাইনাস দিয়ে গুণ করে এটাকে ইকুয়ালিটি থেকে আমরা কনভার্ট করে দেব, একদিক থেকে আরেকদিকে নিয়ে যেতে পারি। এখানে আরেকটা কনস্ট্যান্ট যুক্ত থাকে যেটাকে বলা নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। x1 এবং x2 মানটা নেগেটিভ হতে পারবে না। অর্থাৎ আমরা খাদ্য আমরা যদি না কিনি সেটা মানে 0 হবে, নেগেটিভ হবে, আর কিনলে সেটা পজিটিভ হবে। x1 এবং x2 মানটা নন নেগেটিভ হবে। এটা হলো আমাদের প্রবলেমের সেটিং। মিনিমাম
মিনিমাইজেশন প্রবলেমের সেটিং লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য। তো আমরা কি করব, এই প্রবলেমটাকে আমরা সলভ করব। অথবা আমরা দেখবো যে কি পরিমাণ x1 এবং কি পরিমাণ x2 কিনতে তার তিনটে কনস্ট্যান্ট স্যাটিসফাইড হবে, তার মিনিমাম ডেইলি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হবে এবং তার কস্টটা মিনিমাইজ হবে। সর্বনিম্ন খরচে সে দুটো খাদ্য উৎপাদন কিনবে, অর্থাৎ যে খাদ্য উৎপাদন ক্রয় থেকে তার ডেইলি রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হবে এবং তার কস্টটা মিনিমাইজ হবে। এটাকে আমরা সলভ করার চেষ্টা করব গ্রাফিক্যালি। এটা সলভ করার জন্য আমরা প্রথমে কনস্ট্যান্ট গুলো দিয়ে কনস্ট্যান্ট ফাংশন গুলোকে আমরা ড্র করব। ড্র করে আমরা ফিজিবল রিজিয়নটা আমরা ড্র করার চেষ্টা করব। এই কনস্ট্যান্ট গুলো ড্র করার উপায় হলো জায়গা বাঁচানোর জন্য এই অংশটুকু মুছে ফেলি। আমরা যদি দুটো কমোডিটি আছে, একটাকে x1 বলছি আমরা, আরেকটাকে বলছি x2, এখানে আমরা কনস্ট্যান্ট গুলো আমরা ড্র করব। এখানে প্রথমে এই কনস্ট্যান্টকে আমরা আঁকি, এটা হচ্ছে 10x1 + 4x2। যে কোনো একটা লিনিয়ার ফাংশনকে আমি যদি এই নিউমেরিটর থেকে বাদ দিই, নিউমেরিটর হিসেবে চিন্তা করি, এটাকে ইকুয়েশন হিসেবে চিন্তা করি, ইকুয়েশনটাকে ড্র করার চেষ্টা করি। ইকুয়েশন ড্র করার সবচেয়ে বেস্ট উপায় হলো যে যেহেতু দুটো পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করা যায়, আমি x1 ইকুয়াল একবার 0 ধরব, x2 ইকুয়াল একবার 0 ধরব, বললে আমি এই লাইনটা আমি ড্র করব। x1 0 হলে x2 হবে 5, তাই না? আর 5 হবে, x2 হবে। আর যদি আমি x2 যদি 0 ধরি, আমি x1 হবে x1 হবে 2, দিয়ে এটা আমার প্রথম ইকুয়েশনের ক্যালসিয়াম কনস্ট্যান্ট। এটা আমার তো x1 x2 যে মানের জন্য এটা কোয়ান্টিটি চেয়ে বেশি, সেটা আমরা বলতে পারি এই উপরে যে অংশগুলো আছে, কেমন উপরে অংশগুলো হচ্ছে আমাদের ক্যালসিয়াম কনস্ট্যান্টকে আমরা ক্যালসিয়াম কনস্ট্যান্ট। আর যদি আমি এটাকে ড্র করি সেকেন্ড ইকুয়েশনটাকে, সেটা হচ্ছে 5 x1 0 হলে 4 4 বলতে পারি, 4 তো অ্যাপ্রক্সিমেট এক্সাক্ট হবে না, মানে গ্রাফ দিয়ে আঁকছি না। এটা হচ্ছে আমার প্রোটিন কনস্ট্যান্ট। থার্ড যে কনস্ট্যান্ট, ভিটামিন কনস্ট্যান্ট, এটা হলো x1 0 হলে x2 হবে 2, কেমন x2 হবে 2। আর যদি x2 0 হয়, x1 হবে 6, তাই না? আমাদের উপরের অংশগুলো যেটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই অংশগুলো আমাদের চিন্তা করতে হবে। আমি এখানে সবগুলো কনস্ট্যান্টকে স্পেসিফাই করে যে এলাকাগুলো, এটাকে বলে আমরা ফিজিবল রিজিয়ন। এটাকে বলি ফিজিবল রিজিয়ন। যে রিজিয়ন বা যে অঞ্চলে যে পয়েন্টগুলো আমাদের তিনটা কনস্ট্যান্টকেই ফুলফিল করে, সেটাকে বলি আমরা ফিজিবল রিজিয়ন। যেহেতু x1 x2 নন নেগেটিভ, কারণ আমরা এই নেগেটিভ অ্যাক্সিসে আমরা যাচ্ছি না, আমরা শুধুমাত্র আমরা পজিটিভ কোয়াড্রেন্টে আমরা আমাদের দৃষ্টি সীমাবদ্ধ রাখছি। এবং প্রথম কনস্ট্যান্টটা স্যাটিসফাই করে এর উপর অংশগুলো, এখানে কিন্তু প্রথম কনস্ট্যান্ট স্যাটিসফাই করে, সেকেন্ড এবং থার্ড কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। এটা আমাদের সেকেন্ড কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে, সরি প্রথম এবং থার্ড কনস্ট্যান্ট স্যাটিসফাই করে, কিন্তু সেকেন্ড কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। এভাবে এখানে যে পয়েন্টগুলো আছে সেখানে কোনো না কোনো কনস্ট্যান্টকে ভায়োলেট করে, যে কারণে আমাদের এই উপরে যে পয়েন্টগুলো আছে সেটা কনস্ট্যান্টকে স্যাটিসফাই করে। এই রিজিয়নটাকে বলে আমরা ফিজিবল রিজিয়ন। এটা একটা কিঙ্কি রিজিয়ন, কোন আছে একেবারে স্মুথ রেখা না, যে কারণে আমরা এটাকে ডিফারেনশিয়েট করতে পারি। এটা আমাদের ফিজিবল রিজিয়ন পুরো অংশ। স্যার মিনিমাম ফাংশনটা যে স্যার গঠন করছেন ওইটা বুঝি নাই স্যার। মিনিমাম ফাংশনটা হচ্ছে আমাদের
যে এখানে কস্ট মিনিমাম দিচ্ছি আমরা কতটুকু x এর পিছনে আমরা মোট কত ব্যয় করছি। x এর পিছনে আমাদের ব্যয় হচ্ছে x1 এর x এর দাম, x2 দ্বিতীয় কমোডিটি পরিমাণ ইনটু দ্বিতীয় কমোডিটির দাম। দ্বিতীয় কমোডিটির দাম হচ্ছে 1 টাকা বা $1। সুতরাং এটা হচ্ছে আমার টোটাল কস্ট অন টু কমোডিটিস পারচেজড। ঠিক আছে? জি স্যার। টু কমোডিটির পিছনে মোট ব্যয়। এখন আমি কতটুকু x1 কিনবো কতটুকু x2 কিনবো কিনলে আমার কস্ট মিনিমাইজ সেটা আমরা বের করতে পারছি এবং আমাদের কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই হবে। তো আমরা কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই করে যে অঞ্চল সেই অঞ্চলটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করব, যেটাকে বলছি আমরা ফিজিবল রিজিয়ন। আমাদের এখান থেকে আমাদের একটা বান্ডেল চুজ করতে হবে যে বান্ডেলটা আমাদের কস্টকে মিনিমাইজ করবে, কেমন এই কস্টকে মিনিমাইজ করবে। তো এটা হলো ফিজিবল রিজিয়ন, কেমন একটা বাজেট সেটের মতো। আমাদের ফিজিবল রিজিয়ন আমরা কনসিউমার থিওরিতে আমরা বলেছি যে বাজেট প্ল্যানের ভিডিও অংশকে বলা হয় ফিজিবল রিজিয়ন। কেমন এই যে এটা একটা ফিজিবল রিজিয়ন। এখানে এই ফিজিবল রিজিয়নের মধ্যে থেকে আমরা কোন পয়েন্টটা কোন বান্ডেলটা কিনলে কোন x1 x2 সমানুপাতিক কিনলে আমাদের কস্ট মিনিমাইজ হবে। লিনিয়ার প্রোগ্রামিং অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা পরে দেখবো আরো। যে লিনিয়ার প্রোগ্রামিং এর সাধারণত এটা তো আমাদের কস্ট ফাংশন, তো আমরা এখান থেকে আরেকটা অবজেক্টিভ ফাংশনকে এখানে আমরা প্লট করতে পারি। কেমন x1 এবং x2 এর মানের জন্য এই এটাকে আমরা সিতে পারি আমরা প্যারামিটার হিসেবে ধরেছি। দেখুন প্যারামিটার মানে সি এর মান যদি আমরা 100 ধরি ফর एग्जांपल, 100 ধরে আমরা এটাকে ড্র করব, একটা স্টেট লাইন হবে 20 ফর্মে আছে। এক সি এর মান যদি আমি 50 ধরি একটা লাইন এখানে ড্র করব, তো সি এর মানকে পরিবর্তন করে বা এটাকে প্যারামিটার হিসেবে যদি ট্রিট করি বিভিন্ন মান দেই যদি এটা আমি, তাহলে আমি কতগুলো এখানে স্টেট লাইন পাবো। কেমন যে লাইনটা স্লোপ হবে যদি থেকে একটু চেঞ্জ করে লিখি x2 কত হবে, x2 হবে c - 0.6 x1 হবে। অর্থাৎ এই লাইনটার যে স্লোপ সেটা স্লোপ হবে -0.6। এই লাইনটা যদি ড্র করি অর্থাৎ আমি ইচ্ছা করলে c লাইন এই লাইনটাকে আমি ড্র করতে পারি বিভিন্ন স্তরে বিভিন্ন c এর মানের জন্য, এবং সেই লাইনটা স্লোপ হবে কত -0.6 হবে। কেমন এটাকে আমি ড্র করতে পারি এবং c এর মান যত আমি বেশি ধরবো ততই রেখাটা উপর দিকে অবস্থান করবে, সি এর মান যদি আমি কম ধরবো তবে রেখাটা নিচের দিকে অবস্থান করবে, প্যারালালি উপরে কিংবা নিচে অবস্থান করবে ডিপেন্ডিং অন দ্য ভ্যালুস অফ সি। এবং এই কস্ট লাইনের যে স্লোপ এটাকে আমরা আইসো কস্ট লাইন বলেছিলাম প্রোডাকশন করানোর সময়। আইসো কস্ট লাইন যে পয়েন্টগুলোতে কস্টের পরিমাণ স্থির থাকে, তো আমি কস্টটাকে যদি স্থির ধরি কোন একটা লেভেলে স্থির ধরে আমি এই রেখাটাকে যদি ড্র করি কেমন, তাহলে আমি একটা ডাউনওয়ার্ড স্লোপিং লাইন পাবো যে লাইনটার স্লোপ হবে -0.6, কারণ এই রেখাটার স্লোপ হচ্ছে -0.6। x2 = c - 0.6 x1, এটা হচ্ছে -0.6 হচ্ছে আমাদের স্লোপ। কেমন তো আমি যদি c এর মানকে 5 নেই ফর एग्जांपल, আমি একটা রেখা দিকে পাবো হয়তো যেটা আমার যেখানে আমাদের কোনো পয়েন্টই এই ফিজিবল রিজিয়নে পড়বে না। আমি এখানে যদি একটা c এর মানকে 200 নেই তাহলে হয়তো এখানে একটা লাইন পাবো -0.6 অনুযায়ী অনেকগুলো, সেটা ফিজিবল রিজিয়নকে আমাদের ফুলফিল করবে অনেকগুলো পয়েন্ট। তো আমরা এই যে আইসোকস্ট লাইন বলছি যেটাকে আমরা অবজেক্টিভ ফাংশন হিসেবে ড্র করি সি কে প্যারামিটার হিসেবে ধরে, তাহলে আমি যদি সি এর মানটা কমাতে থাকি আমাদের লাইনটা কিন্তু নিচের দিকে আসতে থাকবে। আস্তে আস্তে যদি এমন কোথাও জায়গা আছে এখানে যদি আসে কিংবা এখানে যদি আসে কেমন, তাহলে তারপরে এটাকে নিচে নামানো যাবে না। নিচে নামালে আমাদের ফিজিক্যাল রিজিয়নকে আমাদের মিস করতে হবে। কেমন এখন কতগুলো এটা কোথায় নামবে, কতটুকু পর্যন্ত নামবে, বা এই অবজেক্টিভ ফাংশনটা কত নিচে নামানো যাবে ফিজিক্যাল রিজিয়নকে ফুলফিল করে, যত নিচে নামানো যাবে সেখানে আমাদের সলিউশনটা খুঁজে পাওয়া যাবে। এবং সলিউশনটা সাধারণত লিনিয়ার প্রোগ্রামিং এ এই কিং পয়েন্টের প্রধানত হয়ে থাকে, এটাকে এক্সট্রিম পয়েন্ট বলি বলে আমরা আইদার এখানে পাবো সলিউশন বা এখানে পাবো অথবা এখানে পাবো অথবা এখানে পাবো। কেমন তো কখনো কখনো যদি এই লাইনের স্লোপটা যদি এই লাইনের স্লোপের সাথে মিলে যায় কনস্ট্যান্টে, সেক্ষেত্রে আমরা হয়তো একটা রিজিয়নে আমরা স্লোপ আমরা সলিউশনটা পাবো। এখানে যদি এটা স্লোপটা যদি এটা স্লোপের সমান হয় তাহলে সলিউশনটা যে কোনো জায়গায় হতে পারে, এখান থেকে শুরু করে এখানে। তারপর সেটাকে আমরা এই এটাকে যদি সলিউশন নেই কিংবা এটাকে সলিউশন নেই আমাদের কোনো ক্ষতি নেই, কারণ এখানে সলিউশন যদি নেওয়া হয় চুজ করা হয় সেটা কিন্তু এখানে হচ্ছে কম কষ্ট আমাকে দিতে পারবে না। এই জন্য আমরা বলি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে সলিউশন সেই সলিউশনগুলো এই এক্সট্রিম পয়েন্টে হয়ে থাকে, দুটো কনস্ট্যান্টের ইন্টারসেকশন পয়েন্টে হয়ে থাকে, কিংবা একটা কনস্ট্যান্টের সাথে
অন্য যে অক্ষরটা আছে তার তার ইন্টারসেকশন পয়েন্টে হয়ে থাকে। অর্থাৎ যে এক্সট্রিম পয়েন্ট যেগুলো আছে সেই এক্সট্রিম পয়েন্টের কোথাও না কোথাও এই সলিউশনটা পাওয়া যাবে। তো আমরা একটা কাজ করতে পারি যে সলিউশনটা কোথায় পাওয়া যাবে, যেহেতু আমরা জানি যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশনটা এক্সট্রিম পয়েন্টে পাওয়া যায়, তো আমরা ফিজিবল রিজনটা ড্র করার পরে আমরা কিছু এক্সট্রিম পয়েন্ট পাবো। যেমন এখানে আমরা 1 2 3 4টা এক্সট্রিম পয়েন্ট পাচ্ছি আমরা। এগুলো মান আমি জানি। এটা মান কত? এটা মান হচ্ছে আমাদের x এর মান 0, x2 মান 5। কেমন? এটা মান আমি জানি। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার এই রেখাটা এবং এই রেখাটা, এই দুটোর সলিউশন। আমি এই দুটোকে যদি সলভ করি যদি আমি, তাহলে আমি এখানে একটা এটাকে সলভ করা হলে আমি x1 এবং x2 এর একটা মান পাবো। এই মানটা হবে আমি এই সলিউশনটা এখানে করা আছে 2/3 3/1/3 2/3 এবং 3/1/3। এটা সলিউশনটা হবে আমাদের এই দুটো ইকুয়েশনটা সলভ করলে যে কোনো নিয়মে আমি এই সলিউশনটা পাবো, x1 এবং x2 এর মানটা পাবো। বা আমি যদি 3rd এবং 4th দুটোকে আমি সলভ করি তাহলে এই পয়েন্টটা ভ্যালুটা আমি পাবো, সেটা হচ্ছে 3 1 3 1। কেমন? এটা আমি জানি। এটা হচ্ছে আমার x এর মানটা 6 আর y এর মান x2 এর মানটা হচ্ছে 0। চারটা এক্সট্রিম পয়েন্ট আমি এখানে পেলাম। এই চারটা এক্সট্রিম পয়েন্টের ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই, ফর एग्जांपल আমি যদি এই এক্সট্রিম পয়েন্টটা এখানে বসাই, কেমন? এই বান্ডেলটা আমি কি দিই, এটা আমার সবগুলো কনস্ট্যান্টকে স্যাটিসফাই করছে। x1 কিনছি না আমি, আমার খরচ কত 5 টাকা পড়বে খরচ যদি শুধুমাত্র x2 কিনি। কেমন? এটা খরচ হচ্ছে 5 টাকা, এই পয়েন্টের খরচ হচ্ছে। আর এটা খরচ হচ্ছে কত? এটাকে আমার 2/3 দিয়ে গুণ করতে হবে, আর এটা cn 1/3 দিয়ে গুণ করতে হবে। আমি একটা খরচ পাবো, সেটা হয়তো 4 টাকা বা কিছু একটা হবে। কেমন? এটা খরচ কত? এটা খরচ হচ্ছে এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, প্রায় 1.5 প্লাস প্রায় 2.5 টাকা। কেমন? যদি আমি এই বান্ডেলটা কিনি, আর এই বান্ডেলটা খরচ হচ্ছে কত? 3 টাকা মতো, বা 3 টাকা একটু বেশি হবে। তাহলে এই চারটা পয়েন্টের বা চারটা বান্ডেলের চারটা এক্সট্রিম পয়েন্টের খরচকে তুলনা করে আমি দেখব কোনটার কস্টটা মিনিমাম হচ্ছে। যেটার কস্টটা মিনিমাম আমি সেই বান্ডেলটা কিনবো, সেই বান্ডেলটা আমাকে মিনিমাম কস্ট প্রদান করবে। ঠিক আছে? তাহলে এটা এইভাবে অগ্রসর হওয়ার একটু 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 এক্সপেন্সিভ, ক্যালকুলেশনের দিক থেকে এক্সপেন্সিভ। এই জন্য এক্সপেন্সিভ যে আমাকে কি করতে হচ্ছে, আমাকে শুধু লাইনগুলো ড্র করলে হচ্ছে না। লাইনগুলো ড্র করা ইজি, লাইনগুলো খুব ইজিলি ড্র করেছেন। আমাকে সাধারণত কি করতে হবে যে আমাকে এই সলিউশনটা বের করা ইজি, এটাও বের করা ইজি। এটার জন্য আমাকে কিছু কাজ করতে হবে, এটা আমাকে বের করতে হবে, কিছু সলভ করে, কিছু ড্রাফট করে, কিছু কাজ করে, ক্যালকুলেশন করে আমাকে সলিউশন আমাকে বের করতে হবে। ভুল হলে সমস্যা, শুরু করে বের করতে হবে। তারপরে আমাকে এই দুটো সলভ করে এই পয়েন্টটা বের করতে হবে। কেমন? বের করে তারপর আমাকে এই চারটা পয়েন্টের মান এখানে বসাতে হবে। বসিয়ে আমাকে কি করতে হবে? বসিয়ে আমাকে সলিউশনটা বের করতে হবে এবং কম্পেয়ার করতে হবে কোনটা 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 আমাকে মিনিমাম ভ্যালু দিচ্ছে। কেমন? এটা এই প্রসেস দিয়ে করি। আমরা এখানে একটা কাজ করব, এটাকে একটু ইজি করার জন্য সলিউশনটাকে, যে আমরা দেখব যে এই রেখাটা, এই অবজেক্টিভ ফাংশনটা আমরা জানতে চাই যেটা কোথায় স্পর্শ করে, কোন কোণায় সেটা টাচ করে। দেখি এই অবজেক্টিভ ফাংশনটা কি এখানে টাচ করবে, নাকি এটা এখানে টাচ করবে, নাকি এটা এখানে টাচ করবে, নাকি এটা এখানে টাচ করবে। কেমন? এটা জানার জন্য দেখো এখানে অবজেক্টিভ ফাংশনের স্লোপটা হচ্ছে 0.6। কেমন? এটা স্লোপ কত? স্লোপ বাই করা ইজি, স্লোপ বাই করা। এই প্রথম ফাংশনটা স্লোপ হচ্ছে কত? প্রথম ফাংশনের স্লোপ হচ্ছে, আমি যদি এটাকে যদি এদিকে নিয়ে যাই, কেমন? x2 টাকে বাম দিকে রেখে x1 কে ডান দিকে নিয়ে আমি যদি x2 কে বের করি, প্রথম ফাংশনের স্লোপ হচ্ছে 10/4 মাইনাস। বা আমি যদি স্লোপ গুলো এখানে লিখি, তিনটা ফাংশনের যে স্লোপ কম্পারিজন করি আমি, একটা হচ্ছে আমার ক্যালসিয়ামের স্লোপ, একটা হচ্ছে আমার সেকেন্ড হচ্ছে আমার প্রোটিনের স্লোপ, আর থার্ড হচ্ছে আমার ভিটামিনের স্লোপ। স্লোপগুলো যদি কম্পেয়ার করি, দেখো ক্যালসিয়াম কনস্ট্যান্টের স্লোপ হচ্ছে কত? 2.5 মাইনাস। মাইনাসটাকে আমি ইগনোর করছি, মাইনাসটাকে আমি দিচ্ছি না এখানে, শুধু আমি অ্যাকচুয়াল ভ্যালুটা দিচ্ছি আমি 2.5। আর আমার এই যে সেকেন্ড যে কনস্ট্যান্ট, এটা স্লোপ হচ্ছে 1, এটা স্লোপ হচ্ছে। আর থার্ড যে কনস্ট্যান্ট, সরি, ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ভিটামিন। ভিটামিন হচ্ছে এটা আমাদের ভিটামিন, শেষের তথ্য। থার্ড ওয়ান হচ্ছে ভিটামিন কনস্ট্যান্ট।
আর ভিটামিন কনস্ট্যান্টের স্লোপ হচ্ছে কত? এটা স্লোপ হচ্ছে আমার 2/6, তাই না? 2/6 মানে কত? 1/3, তাই না? 1/3। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এগুলো অর্ডার করে লিখব। আমরা যদি অর্ডার করে লিখি, প্রথমে আমি এটাকে বড়, তারপরে এটা, তারপরে এটা, কেমন? ছোট থেকে বড় হিসেবে, এখানে ছোট থেকে বড়, আমি বড় থেকে ছোট হিসেবে লিখছি। প্রথমটা হাইয়েস্ট স্লোপ, তারপর এটা স্লোপ, তারপর এটা স্লোপ, সবচেয়ে কম স্লোপ হচ্ছে 1। এখন দেখো এখানে তিনটা রেঞ্জ আছে, কেমন? এই রেঞ্জের মধ্যে আমাদের এইটা কোথায় পড়ে? অবজেক্টিভ ফাংশন যেটা আছে সেটা স্লোপটা কোথায় পড়ে? এটা দেখো, এটা এখানে কোথাও পড়ে, তাই না? স্লোপটা 0.6। এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনের স্লোপ, ঠিক আছে? অর্থাৎ আমরা বলতে পারি যে এই অবজেক্টিভ ফাংশনটাকে যদি ড্র করা হয়, কেমন? এটা প্রোটিন কনস্ট্যান্ট এবং ভিটামিন কনস্ট্যান্ট এই দুটোর মাঝামাঝি কোথাও পড়বে। এটা স্লোপটা, অবজেক্টিভ ফাংশন স্লোপটা প্রোটিনের স্লোপের চেয়ে কম হবে, কিন্তু ভিটামিনের স্লোপের চেয়ে বেশি হবে। অর্থাৎ এটা স্লোপটা এই মাঝামাঝি হবে, কেমন? এটা ভিটামিন, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনের স্লোপ। এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন। এই ডট ডট করে যে লেখাটা কাম আমি, এটা অবজেক্টিভ ফাংশন আছে। এটা একটা ভ্যালু আছে, আমি যদি ভ্যালু বেশি নেই এটা উপরে হবে, প্যারালালি উপরে হবে, আর ভ্যালুটা কম দিলে এটা প্যারালালি নিচে হবে। তবে যে ভ্যালুর জন্য এটা এখানে টাচ করবে সেটা হচ্ছে অপটিমাল ভ্যালু, সেটা হচ্ছে। অর্থাৎ আমি এখানে কনস্ট্যান্টের সংখ্যা বেশি হয়ে গেলে কিন্তু এখানে অনেকগুলো এক্সট্রিম পয়েন্টের সংখ্যা বাড়বে, এখানে কনস্ট্যান্টের সংখ্যা বেশি হয়ে গেলে। তাই আমরা এখানে সবগুলো ফাংশনকে জোড়া জোড়া করে সলভ না করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু স্লোপ জানাটা ইজি, স্লোপগুলোকে আমরা লিখে ফেলবো এভাবে। স্লোপগুলোকে লেখার পরে এতে ভুলের সম্ভাবনা কম হয়, কাজটা ইজি হয় এবং এতে ভুলের সম্ভাবনা কম হয়, কেমন? তাহলে আমরা কি করছি, এখানে অবজেক্টিভ ফাংশনের স্লোপটা দেখছি যে কোন দুটো ফাংশনের স্লোপের মাঝামাঝি হচ্ছে। আমরা এখানে দেখছি যে এই সেকেন্ড এবং থার্ড কনস্ট্যান্ট এই দুটো স্লোপের মাঝামাঝি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সলিউশনটা কোথায় হবে? এখানে হবে সলিউশনটা, এই এক্স ইন পয়েন্টে হবে। অর্থাৎ আমাদের যে x1 এর মান হচ্ছে 3, আমি 3 ইউনিট আমরা x1 কিনবো এবং 1 ইউনিট আমরা x2 কিনবো আমরা। এবং আমার এর ফলে আমার যে কস্ট হবে সেই কস্টের পরিমাণটা হচ্ছে আমার, যদি এখানে সলিউশনটা বসিয়ে দিই, আমাদের CS এর মানটা, অপটিমাল ভ্যালুটা, সেটা হচ্ছে আমার 0.6 ইনটু 3 প্লাস 1 ইনটু 1, 318 তো 2.8 ডলার। আমি যদি 3 ইউনিট x1 কিনি এবং 1 ইউনিট x2 কিনি, আমার ফুটের পিছনে আমার কস্ট হবে কত? $2.80 আমার কস্ট হবে, এবং এটা আমার মিনিমাম কস্ট। এর চেয়ে কম খরচে আমি যদি খাদ্য কিনি তাহলে আমার এই কনস্ট্যান্ট গুলো ফুলফিল হবে না, ঠিক আছে? ঠিক ক্লিয়ার কিনা দেখো। এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে গ্রাফিক্যালি কিভাবে সলভ করা যায় প্রবলেমটাকে। এবং এখানে আরো কিছু বিষয় লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে যদি এখন দাম পরিবর্তন হয়ে যায় কোনো খাবার, হতে পারে যে বাজারে মনে করো x1 এর দাম বেড়ে গেল, x1 এর দাম বেড়ে এটা মনে করো 6 সেন্ট ছিল, সেটা মনে করো ডাবল হয়ে গেল, x1 এর দামটা বেড়ে তো 1.2 সেন্ট হয়ে গেল ফর एग्जांपल। কেমন? 1.2 সেন্ট হয়ে গেলে, বা এটার দাম বেড়ে 0.8 সেন্ট হতে পারে। যদি 0.8 সেন্ট হয় তাহলে কিন্তু যে ভোক্তা যে খাবার আগে কিনছিল যেভাবে, এখন সে সেভাবেই কিনবে। অর্থাৎ এটা অবজেক্টিভ ফাংশন স্লোপ যদি চেঞ্জ হয়, এটা যদি একটু স্টিপার হয়, যদি স্লোপ একটু যদি বাড়ে, যদি 0.8 সেন্ট যদি হয়, তাহলে এটা হয়তো একটু স্টিপার হবে। কেমন? স্টিপার হলেও সেটা আমার সলিউশন পয়েন্টটা এখানে থাকবে। অর্থাৎ যদি খাবারের দাম পরিবর্তন হয়, ফুডের দাম যদি চেঞ্জ হয়, চেঞ্জ তিন ভাবে হতে পারে। একটা হতে পারে যে এটা ডাবল হয়ে গেল, এটা ডাবল হয়ে গেল, তখন এটা 1 টাকা থেকে 2 টাকা হলো, এটা 0.6 থেকে 1.2 হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আমার সলিউশন পয়েন্টে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমার খাদ্য চয়েস বা ফুড কম্বিনেশন যেটা আমি চয়েস করছি সেটাকে আগের জায়গায় থাকবে নাকি পরিবর্তন হবে, সেটা নির্ভর করছে এই খাদ্যগুলোর দামের উপর নির্ভর, রিলেটিভ প্রাইসের উপর নির্ভর করছে।
যদি P1 বাই P2 বা রিলেটিভ প্রাইস যদি স্থির থাকে তাহলে সে যে বান্ডেলটা কিনছিল সেটাই কিনবে, একটু বেশি খরচ করবে তার, কিন্তু সে সেটাই কিনবে সে বান্ডেলটা। কিন্তু যদি রিলেটিভ প্রাইসে চেঞ্জ হয়ে যায়, যদি এটা দাম একটু বেড়ে যায় 0.6 সেন্ট থেকে 0.7 সেন্ট হয়, তারপরে যদি সে বান্ডেলটা কিনবে, তখন তার জন্য সেই বান্ডেলটা অপটিমাল। যতক্ষণ পর্যন্ত না এই স্লোপটা, অবজেক্টিভ ফাংশন স্লোপটা এই দুটোর মাঝামাঝি থাকছে, কেমন, ততক্ষণ পর্যন্ত সে এই বান্ডেলটা সে চুজ করবে। যদি এটা যদি বেড়ে যদি ডাবল হয়ে যায় 1.2 হয়ে যায়, কেমন, তখন কিন্তু সে এইটা কিনবে না। সে তখন সে কোনটা কিনবে? 1.2 হয়ে গেলে সেটা তখন তার জন্য এই দুটো কনস্ট্যান্ট রিলেভেন্ট। যদি এটা 0 আমি যদি বলছি যে 1.2 যদি হয়ে যায়, 1.20 হয়ে যায়, যদি $1.20 যদি হয়ে যায় x1 টার দাম, তখন সে আর এই বান্ডেলটা কিনবে না। কেমন, x1 যেহেতু এক্সপেন্সিভ হয়ে গেছে খুব বেশি, তখন সে কিন্তু x1 এর ক্রয় কমাটা কমাবে, x2 ক্রয় কমাটা বাড়াবে, বাড়িয়ে সে তার এই তিনটা কনস্ট্যান্টকে সে ফুলফিল করার চেষ্টা করবে। তখন সে 2/3 পরিমাণ সে x1 কিনবে এবং 3 and 1/3 পরিমাণ সে কি কিনবে? x2 কিনবে। সে কিনে সে তার কস্টকে মিনিমাইজ করার চেষ্টা করবে। কেমন, এটাকে বলা হয় সেনসিটিভিটি অ্যানালাইসিস। যে আমি যদি আমার প্যারামিটারকে যদি চেঞ্জ করি, যদি পণ্যের দামকে পরিবর্তন করে দেই, তাহলে সে দ্রব্য সমন্বয়ের যে ক্রয় সেটাকে কিভাবে পরিবর্তন করবে। সামান্য যদি দাম পরিবর্তন হয় বা রিলেটিভ প্রাইসে যদি সামান্য পরিবর্তন হয়, তাহলে সে সাধারণত তার অবস্থানকে পরিবর্তন করে না। কিন্তু রিলেটিভ প্রাইসের পরিবর্তনটা যদি ড্রাস্টিক হয়, ড্রাস্টিক হয় মানে এই যে স্লোপ যে রেঞ্জগুলো আমি দিয়েছি সেই স্লোপ রেঞ্জগুলোকে এক্সিড করে, তাহলে সে তার ক্রয়কে সে শিফট করে। সে আগে যে বান্ডেলগুলো কিনছিল সেটা পরিবর্তে নতুন একটা বান্ডেল সে কিনে তার কস্টকে মিনিমাইজ করার চেষ্টা করে। এক্স এর দাম যদি বেড়ে যায়, ডাবল হয়ে যায়, তখন সে আগের বান্ডেলটা কিনলে তার যে খরচ পড়বে তার চেয়ে সে যদি এক্স কম কিনে তার কনস্ট্যান্টগুলোকে স্যাটিসফাই করার চেষ্টা করে, তাহলে তার খরচ কম পড়বে। এটা হলো আমাদের মিনিমাইজেশন প্রবলেম। তো এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা শুধুমাত্র আমরা দুটো ভেরিয়েবলের কনটেক্সটে আমরা দিয়েছি, যেমন তিনটা কনস্ট্যান্টের কনটেক্সটে দিয়েছি, কিন্তু এটা বিভিন্ন ফর্মে থাকতে পারে। এখানে ভেরিয়েবলের সংখ্যা দুটো না হয়ে তিনটা হতে পারে, পাঁচটা হতে পারে, সাতটা হতে পারে। কনস্ট্যান্টের সংখ্যাও দুটো, তিনটা, একটা, পাঁচটা বিভিন্ন রকম হতে পারে। এই প্রবলেমটাকে আমরা জেনারেল ফর্মে লিখতে পারি। এই প্রবলেমটাকে যদি আমরা জেনারেল ফর্মে লিখি, প্রবলেমটাকে আমরা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম আছে, সেটাতে যাওয়ার আগে একটু জেনারেল ফর্মে দেখার চেষ্টা করি। জেনারেল ফর্মে এই প্রবলেমটাকে আমরা সাধারণত এইভাবে লিখি। এটা আমরা একটা স্পেসিফিক एग्जांपल দিলাম, একটা স্পেসিফিক প্রয়োগ দেখালাম এখানে। জেনারেলি এই প্রবলেমটাকে ডেসক্রাইব করা হয় এভাবে। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি মানে এই অঙ্কগুলো আমরা যে যোগাশ্রয় প্রোগ্রাম করছি তার সাথে হুবহু মিলে, একেবারেই হুবহু। কিন্তু আপনার মানে জি স্যার, আপনি যেভাবে করছেন আমরা একটু একটু ভিন্নভাবে করছি অঙ্কগুলো। ভিন্নভাবে বলতে আপনি কোনো ডিটেইলস লেখেন নাই, ওই জায়গায় আমরা হচ্ছে ডিটেইলস গুলো লেখা করছি। আর একটু বলার ছিল, সেটা হচ্ছে লাস্টে আপনি যে সলিউশনটা বের করছেন, আপনি হচ্ছে মানে শুধুমাত্র একটা ইনটিউশনের উপরে ভিত্তি করে মানে যে এই আমি সবগুলোকে সলভ করব না কনস্ট্যান্ট, আমি আমার অনলি রিলেভেন্ট যে দুটো কনস্ট্যান্ট আছে সেটাকে আমি সলভ করব। রিলেভেন্ট কনস্ট্যান্ট থেকে খুঁজে পাওয়ার উপায় হিসেবে আমি কি করেছি, সবগুলো কনস্ট্যান্টের স্লোপকে আমি অর্ডার করেছি। অর্ডার করে দেখেছি যে কোন দুটো স্লোপের মাঝে আমার অবজেক্টিভ ফাংশন স্লোপটা পড়ছে। কিন্তু আমরা করেছি কি যে ওই মানে এক্সট্রিম যে পয়েন্টগুলো আছে, ওই এক্সট্রিম পয়েন্টগুলা আমরা সবগুলো সলভ করে মানে ওই অবজেক্টিভ ফাংশনটাতে বসাইয়া তারপরে আমরা দেখছি যে কোনটাতে ম্যাক্সিমাম কিংবা মিনিমাম হয় সেটা আমরা সলিউশন হিসেবে নিছি। আমরা যদি ওইভাবে করি তাহলে কি কোনো সমস্যা আছে? এভাবেই করে সাধারণত, কিন্তু আমি ওইভাবে করলে রিস্ক আছে। রিস্ক হচ্ছে যে আমরা কোথাও যদি ভুল করে ফেলি আমি কোন একটা সলিউশনে, আমার পুরো রেজাল্টই ভুল হয়ে যাবে। বা পুরো রেজাল্ট যদি স্যার যদি ঠিকভাবে করতে পারি তাতে কি সমস্যা আছে? সমস্যা নাই, এবং সেভাবেই করে সবাই সেভাবেই করে। স্যার ওইটাই আমার কাছে বেশি ইজি মনে হয়, যেটা গ্রাফিক্যাল সলিউশন। কিন্তু আমি স্যার হ্যাঁ বলো। স্যার মাসুদ যে স্যার এখন বললো স্যার নিয়মটা, স্যার ওই নিয়মে তো স্যার অনেক সময় লাগে স্যার। সময় লাগে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওই নিয়মে করলে হবে,
এবং সবাই ওই নিয়মে করে, বই তো ওই নিয়মেই করেন সাধারণত, কেমন? স্যার স্যার আপনি যে আরেকটা দাঁড়াও। স্যার আপনি যে স্যার একটু আগে হ্যাঁ স্যার আপনি যে স্যার একটু আগে দেখাইছিলেন স্যার এই স্লুপের মাধ্যমে নির্ণয় করা স্যার, ওইটা কি স্যার করলে হবে স্যার? হ্যাঁ, হবে না কেন? এটা তো আমার মনে হয় বেশি ইনটিউটিভ মনে হয়। এবং এটা সুবিধা হচ্ছে কি, যদি আমি সেনসিটিভিটি অ্যানালাইসিস কথা বলি, আমি যদি বলি যে দাম চেঞ্জ হয়ে গেল, এক্স এর দাম কেমন, এক্স এর দাম 2 টাকা থেকে 4 টাকা হয়ে গেল, এবং জি তখন স্যার। সলিউশন কোথায় হবে? তখন সলিউশন কোথায় হবে? তখন তোমাকে আগের নিয়মে করতে, তোমাকে আবার পুরো অঙ্কটা সলভ করতে হবে, তাই না? আবার সবগুলো মান বসিয়ে বসিয়ে তোমাকে মিনিমামটা বের করতে হবে। তুমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করো, তখন তুমি সলভ না করে বলে দিতে পারবে যে যেহেতু রেঞ্জের ভিতরে আছে, সুতরাং সলিউশনটা আগের জায়গায় থাকবে। কিংবা যদি রেঞ্জকে এক্সিড করে, নতুন সলিউশনটা কোথায় হবে সেটাও তো বলে দিতে পারবে, তাই না? স্যার জি আরেকটা আমার প্রশ্ন, থেকে সেটা অনেক হচ্ছে ইজি মনে হয়। স্যার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি যখন ওই মানে একটা করে ওই যে লাইনগুলো আঁকছেন, আপনি কোনো পয়েন্ট না বের করে আপনি জাস্ট মানে মুখে মুখে ক্যালকুলেশন করে সেই মানে লাইনটা এঁকে দিচ্ছেন, ওইটা কি মানে ওই পয়েন্টগুলো বের করে দেখানো লাগবে না? দরকার দেখে দেখাতে পারো, দেখালে আমার জন্য আমার সাজেশন হলো একবার x1 0 ধরবে, একবার x2 0 ধরবে, তাহলে জি স্যার, সেইটা সেইটা ধৈর্যও তো মানে ধৈর্য কি আমাদের পয়েন্ট গুলো না দেখাইয়া জাস্ট আপনার মতো বসাই দিলেই হবে? হবে। বের করে দেখাতে পারে, পাশে একটু বক্স করে ভাই দেখিয়ে দাও প্রত্যেকটা জি ইকুয়েশনের স্যার। পাশে যে x1 x2 x1 হলো 0 1 x2 5 0 ধরবে, আবার x2 0 হলে x2 তখন তুমি জি স্যার, বুঝতে পারছি। এটাতে ভুলের সম্ভাবনা কম থাকে। মনে করলে ভুল হয়ে যায় অনেক সময়, বা মানুষ সংখ্যা হিসেবে করলে ভুল হয়ে যায়। তো আমার মনে হয় এইভাবে করলেই ভালো। এবং প্রত্যেকটা এক্সট্রিম পয়েন্ট বের করে সলভ করে মান বসিয়ে মিনিমাম যেটা সেটাও বের করতে পারবে, সেটাই স্ট্যান্ডার্ড প্রসিজার, কেমন? সেটাতে কোনো সমস্যা নেই। আমি যেটা দেখেছি সেটা, এটা আমি আমি আমার কাছে মনে হয়েছে এটা বেটার। এটা আমি অন্যদের পক্ষে দেখিনি, তবে এটা আমার কাছে বেটার মনে হয়েছে। এবং সেনসিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা আরো বেটার। যখন তোমাকে বলা হবে যে x1 দাম যদি অবজেক্টিভ ফাংশনের কোএফিসিয়েন্ট যদি 2 থেকে 3 হয়ে যায়, তখন কি হবে? তোমাকে আবার পুরো সলভ করতে হবে। তুমি যদি লজিক দিতে পারো, লজিক দিয়ে করাই বেটার। ম্যাথমেটিক্স হচ্ছে লজিক। লজিক দিয়ে তুমি দেখাতে পারো, আর্গুমেন্ট করতে পারো, বা বলে দিতে পারো যে এটা এই জন্য এমন হচ্ছে, কেমন? যেহেতু স্লোপটা দুটো স্লোপকে অ্যাক্সেস করছে না, সেজন্য সলিউশন আগে জায়গায় থাকবে, সেটাই না। এটা আবার সবগুলো সলিউশন করে আবার আবার নতুন নতুন অবজেক্টিভ ফাংশনের মান বসিয়ে মান বের করে মিনিমামটা দেখানো, সেটা টিডিএস প্রসেস। এটা তোমাদের খুশি, যে কোনোটা অ্যাপ্লাই করতে পারো। তো আমরা বলতে চাচ্ছি যে এই যে এটাকে জেনারেল ফর্মে দেখানো যায়। এই যে আমরা ছোট একটা কাজ করেছি, একটু জেনারেল দেখানো যায়। জেনারেল দেখাতে আমরা এভাবে বলি যে মিনিমাইজ অবজেক্টিভ ফাংশন, ফর এক্সাম্পল সি, কেমন? তো এখানে এগুলোকে আমরা কোএফিসিয়েন্ট দিতে পারি, যে কোনো নাম দেওয়া যায়। এটাকে কি নাম দেব? বি নাম দিলাম, b1 x1, এটা একটা কোএফিসিয়েন্ট, প্লাস b2 x2 প্লাস অনেক ভেরিয়েবল থাকতে পারে bn xn, ঠিক আছে? এটা আমার অবজেক্টিভ ফাংশন। যদি অনেকগুলো ভেরিয়েবল থাকে, প্রত্যেকটারই কোএফিসিয়েন্ট আছে, সাবজেক্ট টু কনস্ট্যান্ট আছে কতগুলো। আমি জেনারেল ফর্মটা দেখানোর চেষ্টা করছি। কনস্ট্যান্ট গুলোকে আমরা কনস্ট্যান্ট গুলো যে কোএফিসিয়েন্ট, সেখানে আমরা দুটো সাবস্ক্রিপ্ট দেই, x11 x1। এটা মানে প্রথম কনস্ট্যান্টে বা প্রথম ইকুয়েশনে x1 এর সহগ, যেহেতু x1 টা প্রত্যেকটা ইকুয়েশনে আছে, প্রত্যেকটা কনস্ট্যান্টে আছে, সেখানে আমার প্রথম ইকুয়েশনে x1 এর সহগ কত? একটা হচ্ছে ইকুয়েশন নাম্বার বা কনস্ট্যান্ট নাম্বার, একটা হচ্ছে x1 এর সহগ, প্লাস a1 to x2 প্রথম ইকুয়েশনে x2 এর সহগ, x2 1 দিতে পারে ইচ্ছে বলে। এইভাবে প্রথম ইকুয়েশনে xn এর সহগ, ঠিক আছে? গ্রেটার ইকুয়াল টু মনে করো রেস্ট্রিকশন 1 r1, এটা আমাদের প্রথম কনস্ট্যান্টটা। এভাবে আমরা অনেকগুলো কনস্ট্যান্ট আছে আমাদের, মনে করি m সংখ্যক কনস্ট্যান্ট আছে, m1 x1, কেমন? m তম ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট m1 x1 প্লাস m2 x2, m তম ইকুয়েশনে x2 এর কোএফিসিয়েন্ট প্লাস mn xn, ঠিক আছে? m তম ইকুয়েশনে xn এর কোএফিসিয়েন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু r n। এটাকে আমি
জেনারেল ফর্মুলা এখানে এবং এখানে আমার কিছু নন নেগেটিভিটি কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে x1 xn সবগুলোই নন নেগেটিভ ঠিক আছে এটা হচ্ছে জেনারেল ফর্ম আমরা একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম মিনিমাম লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যেখানে m সংখ্যক কনস্ট্যান্ট আছে m ইকুয়াল টু n হতে পারে n এর চেয়ে বেশি হতে পারে ছোট হতে পারে এবং n সংখ্যক চলক আছে এটাকে অনেক সময় সংক্ষেপে লেখা হয় ম্যাট্রিক্সের মাধ্যমে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে যেটা আমি এভাবে লিখতে পারি মিনিমাম কনসাইজলি আমরা ম্যাট্রিক্স নোটেশনে যদি লিখি আমরা যে c equal to b prime x subject to এটাকে আমি একটা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হিসেবে লিখব a x greater than equal to r and x এটা খুব সংক্ষেপে এভাবে লেখা যায় কিভাবে এখানে আমাদের দেখো b b প্রাইম মানে b1 থেকে bn কেমন x হলো আমাদের x ভেক্টর x1 থেকে xn আমি যদি এই b প্রাইম কে x সাথে গুণ করি b প্রাইম কে সাথে আমি কিন্তু এটা পেয়ে যাব তাই না b1 x1 b2 x2 bn xn এটা পেয়ে যাব এটাকে সংক্ষেপে পেয়ে লিখতে পারি c equal to b প্রাইম x আর এটা হলো আমাদের কোএফিশিয়েন্ট ভেক্টর এই 1 থেকে 1n এই 1 থেকে ঠিক আছে আর এটা তো হলো x আমি যদি এর সাথে যদি x গুণ করি আমি x মানে এখানে যদি এর সাথে x গুণ করি আমি এটার সাথে এটা গুণ হবে a11 x1 plus a1 to x2 plus a1 and xn সেকেন্ড ইকুয়েশন করব এটা এভাবে n টু ইকুয়েশন করব আমাদের এটাকে এটাতে গুণ করতে হবে m1 x1 m2 x2 plus amn xn তাহলে আমরা এই লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমকে সংক্ষেপে এভাবে উপস্থাপন করতে পারি যে অসংখ্য অনেক সহজ হয়ে থাকে এটা কনসাইজলি আমরা লিখতে পারি c equal to b prime x এটা একটা রো ভেক্টর একটা কলাম ভেক্টর আটটাও হলো একটা রো ভেক্টর আর ইকুয়াল টু আমাদের r1 থেকে rn পর্যন্ত তো x greater than equal to r এখানে আমাদের r সংখ্যক কনস্ট্যান্ট আছে এবং x প্রত্যেকটা x এর মান নন নেগেটিভ x greater than equal to 0 এটা আমরা ম্যাট্রিক্স ফর্ম আমরা এভাবে লিখতে পারি তো ম্যাট্রিক্স ফর্ম লেখার সুবিধা হলো বা লেখার উদ্দেশ্য হলো আমাদের যে কোনো ম্যাথমেটিক্যাল প্রোগ্রামের এবং লিনিয়ার প্রোগ্রামেরও যেহেতু একটা ম্যাথমেটিক্যাল প্রোগ্রাম একটা ডুয়াল প্রোগ্রাম থাকে এটাকে আমরা বলি অনেক সময় বলি যে অরিজিনাল প্রোগ্রাম বা প্রাইমাল প্রোগ্রাম এই অরিজিনাল প্রোগ্রাম থেকে ট্রান্সফর্ম করা যায় ডুয়াল প্রোগ্রাম হিসেবে লেখা যায় বা যে কোনো মিনিমাইজেশন প্রবলেমকে ম্যাক্সিমাইজেশন প্রবলেম হিসেবে উপস্থাপন করা যায় কিংবা যে কোনো ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে মিনিমাইজেশন প্রবলেম হিসেবে উপস্থাপন করা যায় কেমন তো এটা যেটা একটা মিনিমাইজেশন প্রবলেম এটা একটা করেসপন্ডিং ডুয়াল ম্যাক্সিমাইজেশন প্রবলেম রয়েছে এটা যে ডুয়াল ফর্ম সেই ডুয়াল ফর্মটা হলো এরকম আমি যদি এটা হচ্ছে মিনিমাইজেশন প্রবলেম এটা যে ডুয়াল ফর্ম সেই ডুয়ালটা হলো যে ম্যাক্সিমাইজেশন প্রত্যেকটা প্রবলেমের একটা করেসপন্ডিং ডুয়াল প্রবলেম থাকে এটা ডুয়াল ফর্ম ম্যাক্সিমাইজ এটা সি এর জায়গায় মতো একটা ভেরিয়েবল হবে সেখানে সি এর জায়গায় লিখতে হবে আই একটা ভেরিয়েবল অস্ট্রেলিয়া কপি এটা হবে আমাদের যে আর একটা এই যে এখানে কনস্ট্যান্ট গুলো আছে প্রত্যেকটা কনস্ট্যান্ট এক একটা ভেরিয়েবল হিসেবে আবির্ভূত হবে ডুয়াল প্রবলেম ম্যাক্সিমাইজ মিনিমাইজ প্রবলেমের যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো ডুয়াল প্রবলেমের আর প্রাইম লেমডা হচ্ছে ভেরিয়েবল এখানে x ভেরিয়েবল আছে তাহলে কিছু বলে y ও বলবো
আর প্রাইম ওয়াই কিংবা লেমডা হচ্ছে কিনা, এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু সাম কনস্ট্যান্ট গুলো হচ্ছে আমাদের এ প্রাইম ট্রান্সপোজ দিতে হবে আমাদের এ প্রাইম, এখানে আমাদের ভেরিয়েবলটা এক্সটার্ন না, এক্স থেকে আমাদের লেমডা চলে আসে, লেমডা হচ্ছে ডুয়েল অফ এক্স, এ প্রাইম লেমডা যেহেতু এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা লেস দ্যান ইকুয়াল টু হবে, এবং এখানে যে কোএফিসিয়েন্ট গুলো আছে এটা চলে গেছে এখানে, এটা চলে আসবে এখানে বি, এবং আমাদের যে চলকগুলো আছে এখানে নতুন চলক সৃষ্টি হয়েছে ডুয়েল ভেরিয়েবল, সেগুলো নন নেগেটিভ। এটা হচ্ছে আমাদের ডুয়েল প্রবলেম। যেকোনো প্রাইমারি প্রবলেমের, যেকোনো অরিজিনাল প্রবলেমের সাথে প্রাসঙ্গিক বা তাদের সঙ্গে আরেকটা ডুয়েল প্রবলেম, যেকোনো মিনিমাইজেশন প্রবলেম একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়, এবং একটা থিওরেম আছে যেটাকে বলা হয় ডুয়ালিটি থিওরেম। এই ডুয়ালিটি থিওরেমটা আমাদেরকে বলে যে এই প্রবলেমের যে সলিউশন পাওয়া যাবে ম্যাক্সিমাম কিংবা মিনিমাম ভ্যালু পাবো আমরা, যেমন এই করসপন্ডিং প্রবলেমের সলিউশন ভ্যালুটা একই রকম হবে। এটা যে আমরা সলিউশন পেয়েছি, আমি দেখা এটা ডুয়েল প্রবলেম তৈরি করে এই ডুয়েল প্রবলেমের সলিউশন বের করি, তাহলে আমার একই সলিউশন পাবো। অর্থাৎ আমি যে এটা যে অপটিমাল ভ্যালু সিএস টা আমি দিব, সিএস টা যদি অপটিমাল ভ্যালু হয় এটা এই প্রবলেমের যে অপটিমাল ভ্যালু পাই স্টার এর সমান হবে। এটাকে বলা হয় ডুয়ালিটি থিওরেম। ডুয়ালিটি থিওরেমটা হলো যে প্রাইমারি প্রবলেমের সলিউশন will be equal to the solution of the optimal dual problem solution. দুটো প্রবলেমের সলিউশনটা সমান। এটা আমরা টেস্ট করে দেখতে পারি। আমরা যে একটু আগে যে একটা প্রবলেম সলভ করলাম, আমরা সেটা ডুয়াল প্রবলেমটাকে আমরা লিখতে পারি। সুবিধা হলো অনেক সময় যে মনে করো আমার দুটো কনস্ট্যান্ট আছে, কেমন তিনটা ভেরিয়েবল আছে বা চারটা ভেরিয়েবল আছে, তো যেহেতু তিনটা ভেরিয়েবল কিংবা চারটা ভেরিয়েবলটাকে আমি গ্রাফিক্যালি সলভ করতে পারবো না, তাই না? কারণ দুটো বেশি হলে গ্রাফিক্যালি সলভ করা ডিফিকাল্ট হয়ে যায়। তিনটা হলে পারা যায়, কষ্ট হয়, চারটা হলে আর পারা যায় না। তো যেহেতু আমার দুটো কনস্ট্যান্ট আছে, তাই এটাকে আমি ডুয়েলে কনভার্ট করতে পারি। যদি ডুয়েলে কনভার্ট করা হয় সেক্ষেত্রে কিন্তু আমার অবজেক্টিভ ফাংশনে দুটো কনস্ট্যান্টের জন্য দুটো চলক আসবে, লেমডা 1 লেমডা 2 বা y1 y2, কেমন? এবং সেক্ষেত্রে আমরা গ্রাফিক্যাল সলিউশন করতে পারি। যদিও অরিজিনাল প্রবলেমটাকে গ্রাফিক্যাল সলিউশন করা যাচ্ছে না, because of more than two variable you can still solve the problem graphically because of only two constants. দুটো যে কনস্ট্যান্ট আছে সেই কারণে আমরা কি করতে পারবো, এই প্রবলেমটাকে গ্রাফিক্যালি সলভ করতে পারবো যদি কনস্ট্যান্টেশন যদি কম। আমরা এখন একটা কাজ করতে পারি, আমরা যে প্রবলেমটা সলভ করেছি আমরা যদি সেটা ডুয়াল প্রবলেমটা লিখতে চাই, সবচেয়ে বেস্ট উপায় হলো সেটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখে ফেলা। আমার যে প্রবলেমটা ছিল সি ইকুয়াল টু 0.6 x1 plus x2 subject to আমার কনস্ট্যান্ট ছিল 5x1, তিনটা কনস্ট্যান্ট ছিল আমার, then x1 4x2 x1 plus x2 greater than equal to 20, তারপরটা ছিল 5x1 5x2 20, ছিল 2x1 6x2 আমাদের নন নেগেটিভলি কনস্ট্যান্ট, যাতে আমাদের সলিউশনটা পজিটিভ কোয়াড্রেন্ট। এটা যে ডুয়াল প্রবলেমটা আমাদের যদি লিখতে বলা হয়, ডুয়াল প্রবলেমটা হচ্ছে কি আমাদের যদি ডুয়াল প্রবলেমটাকে যে এটা ডুয়াল যদি পাই বলি আমি, ডুয়ালটা হবে পাই ইকুয়াল টু or c star ইকুয়াল টু আমার 20 ল্যামডা 1 প্লাস এটা y দেওয়া যায় ইচ্ছা করলে 20 ল্যামডা 2 প্লাস 12 ল্যামডা 3, তিনটা ভেরিয়েবল হয়ে যাবে
প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য এক একটা করে ভেরিয়েবল সেখানে আমাদের সৃষ্টি হবে। এবং যেহেতু দুটো এখানে আমার দুটো ভেরিয়েবল আছে, আমার দুটো কনস্ট্যান্টের সংখ্যা দুটো হয়ে যাবে, সাবজেক্ট টু দুটো কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হচ্ছে এরকম, কনস্ট্যান্ট হলো a ল্যামডা, a প্রাইম ল্যামডা, কেমন? এখানে থেকে a সমান কি এখানে, অর্থাৎ আমার এখানে রো গুলো কলাম হয়ে যাবে, কলাম গুলো রো হয়ে যাবে। মানে এখানে এই যেটা আছে আমাদের এই ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হলো আমাদের এখানে 10 4 5 5 2 6। এখান থেকে a প্রাইমটা বের করি, a প্রাইমটা সমান হবে 10 5 2 4 5 6। এটাকে আমরা গুণ করতে হবে কি দিয়ে, ল্যামডা দিয়ে গুণ করতে হবে, ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3। এটা হচ্ছে আমার a প্রাইম ল্যামডা, এটা হচ্ছে আমার 10 ল্যামডা 1 প্লাস 5 ল্যামডা 2 প্লাস 2 ল্যামডা 3। যেহেতু এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যায়। এটা আমার মিনিমাইজেশন প্রবলেম, তারপর আমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম। কেমন? প্রথম কনস্ট্যান্ট হবে 0.6 এর চেয়ে কম, b1 এর চেয়ে কম, এবং সেকেন্ড যে কনস্ট্যান্ট সেটা হবে 4 ল্যামডা 1 প্লাস 5 ল্যামডা 2 প্লাস 6 ল্যামডা 3 লেস দ্যান ইকুয়াল টু কত, 1। ঠিক আছে, নন নেগেটিভ কনস্ট্যান্ট হলো ল্যামডা 1 ল্যামডা 2 ল্যামডা 3 শুড বি নন নেগেটিভ। এটা আমাদের ডুয়াল প্রবলেম। আমরা যদি এই প্রবলেমটাকে সলভ করি, প্র্যাকটিক্যালি একটু ডিফিকাল্ট হবে, কিন্তু আমরা অল্প গেছে গেলে তো অন্য উপায় সলভ করে যদি আমরা ম্যাথমেটিক্যালি কোনো উপায়, তাহলে এটা যে সলিউশনটা পাওয়া যাবে সেটা এটা সলিউশনের সমান হবে। কেমন? তো এই যে ডুয়াল ভেরিয়েবল, এই ডুয়াল ভেরিয়েবল গুলো কিছু ইন্টারপ্রিটেশন আছে। যেমন এখানে একটা হচ্ছে প্রাইস, তাই না? এটা হচ্ছে প্রাইস, x1 এর প্রাইস, এটা হচ্ছে x2 এর প্রাইস, কোয়ান্টাম। আচ্ছা, এই যে ডুয়াল ভেরিয়েবল গুলো যেগুলো আমি সৃষ্টি করেছি, সেই ডুয়াল গুলোকে বলা হয় শ্যাডো প্রাইস। এগুলো যদি প্রাইস হয়, এগুলো যদি প্রাইস হয়, এগুলোকে বলা হয় শ্যাডো প্রাইস। শ্যাডো প্রাইস মানে হচ্ছে আমি যদি এই কনস্ট্যান্টটাকে রিল্যাক্স করি কিছুটা, 20 থেকে 21 করে দিই, আমরা অপটিমাল ভ্যালু কতটুকু চেঞ্জ, সেটা হচ্ছে শ্যাডো প্রাইস। এটা মার্কেটে দেখা যায় না, প্রাইসটা হচ্ছে এক ধরনের মেন্টাল ভ্যালুয়েশন, আমি কতটুকু মূল্য দিচ্ছি। 0.6 এর মূল্য দিচ্ছে বলে বাজারে কোনটার দাম 0.6। হ্যাঁ, তাহলে এটা হলো আমাদের যে কোনো প্রবলেমের একটা ডুয়াল প্রবলেম আছে। আমরা ইচ্ছে করলে প্রাইমারি প্রবলেম থেকে ডুয়াল প্রবলেম তৈরি করতে পারি। ডুয়াল প্রবলেম তৈরি করে আমরা যদি সলভ করি ডুয়াল প্রবলেমটা, তাহলে আমাদের কি হবে, যে সলিউশনটা একই হবে। আমরা যেভাবে সুবিধা সেভাবে সলভ করব। ডুয়াল প্রবলেম যে ডুয়াল ভেরিয়েবল গুলো আছে, সেই ডুয়াল ভেরিয়েবল গুলো কি ইন্ডিকেট করে, এটা ইন্ডিকেট করে আমার যে কমোডিটি যেগুলো আছে, সেই কমোডিটি গুলো শ্যাডো প্রাইসকে ইন্ডিকেট করে। শ্যাডো প্রাইস মানে এটা অন্তর্নিহিত মূল্য, ইকোনমিক ভ্যালু। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের মার্কেট প্রাইস, এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে ইকোনমিক প্রাইস বা অপরচুনিটি কস্ট বলে ভাষাতে আমরা ইকোনমিক প্রাইস বা শ্যাডো প্রাইস বলে বিভিন্ন নামে ডাকা হয়। এটা আমরা বুঝতে পারি, এই ল্যামডা গুলো সলভ করলে আমরা ল্যামডা যে মানগুলো পাবো, সেই মানগুলো দেখে আমরা বুঝতে পারি এটার শ্যাডো প্রাইস কত, ইন্ট্রিনসিক ভ্যালু কত, সেটা আমরা বুঝতে পারছি। কেমন? তো এটি হলো আমাদের একটা মিনিমাইজেশন প্রবলেমের সলভ করে সেটা থেকে কিভাবে আমরা ডুয়াল প্রবলেম বের করতে পারি, ডুয়াল প্রবলেমের ইন্টারপ্রিটেশন আমরা দেওয়ার চেষ্টা করি। কেমন? আচ্ছা, তাহলে এখানে আমরা কয়েকটা জিনিস দেখলাম। একটা হলো যে সলিউশন, একটা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের সলিউশনটা খুঁজতে হয় কোথায়, খুঁজতে হয় এক্সট্রিম পয়েন্টে খুঁজতে হয়। এক্সট্রিম পয়েন্টগুলো কিভাবে পাওয়া যায়? এক্সট্রিম পয়েন্টগুলো পাওয়া যায় কনস্ট্যান্ট গুলো ইন্টারসেকশনের মাধ্যমে। কেমন? অ্যাক্সিস গুলো কনস্ট্যান্ট, অ্যাক্সিস গুলো x1 greater than equal to 0 এটা একটা কনস্ট্যান্ট, x2 greater than equal to 0 এটা একটা কনস্ট্যান্ট। মানে সেই কনস্ট্যান্ট গুলোর সাথে অন্য কনস্ট্যান্টের যে ইন্টারসেকশন, সেগুলো এক্সট্রিম পয়েন্ট। কারণ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের যে সলিউশন, সেটাকে আমরা খুঁজে বের করি, সাধারণত এক্সট্রিম পয়েন্টগুলো খুঁজে বের করি আমরা। কেমন? এক্সট্রিম পয়েন্টগুলো খুঁজে বের করার পরে কোন এক্সট্রিম পয়েন্টে কনস্ট্যান্ট নিয়ে হচ্ছে, যেটা তোমরা বললে যে সবগুলো এক্সট্রিম পয়েন্টকে বা ইন্টারসেকশন পয়েন্টকে
অবজেক্টিভ ফাংশন বসিয়ে যেটা কম মান দিচ্ছে সেটা হচ্ছে আমাদের সলিউশন। এটা হচ্ছে আমাদের টু ভেরিয়েবল কনটেক্সটে আমাদের গ্রাফিক্যাল সলিউশনের প্রসিজার। এখন যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যদি ভেরিয়েবলের সংখ্যা বেশি হয়, 3টা 5টা 10টা হয় বা অনেকগুলো কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা এক্সট্রিম ভ্যালুগুলো কিভাবে বের করব। যদি একাধিক চলক থাকে আমরা কিভাবে এক্সট্রিম ভ্যালুগুলো বের করব এবং সেই এক্সট্রিম ভ্যালুগুলোর মধ্যে থেকে কোনটা অপটিমাম ভ্যালু সেটা আমরা বের করব। তো এই যে অ্যালজেব্রিক প্রসেস, এই অ্যালজেব্রিক প্রসেসটা বিভিন্নভাবে সলভ করা হয়। আমরা যে প্রসেসটা অ্যাপ্লাই করব সেটাকে বলা হবে সিমপ্লেক্স মেথড। আমাদের আজকে আমরা আগামী ক্লাসে আলোচনা একটু পরে আজকে বুঝতে দেওয়ার চেষ্টা করছি। কিছুটা টেকনিক্যাল বিষয় জড়িত আছে, যেগুলো সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। যদি একাধিক চলক থাকে, 3টা 4টা 5টা চলক থাকে, একাধিক চলক থাকে, সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হলো, বা যেহেতু লিনিয়ার প্রোগ্রামিং এর সলিউশনটা পাওয়া যায় এক্সট্রিম পয়েন্টে, আমাদের কাজ হলো এক্সট্রিম পয়েন্টটাকে খুঁজে বের করা। কেমন? এবং সবগুলো এক্সট্রিম পয়েন্ট খুঁজে বের করলে হবে না, আমাদেরকে কিছু কিছু এক্সট্রিম পয়েন্ট আছে যেগুলো ফিজিবল রিজনের মধ্যে পড়ে না। যেমন আমি যে একটু আগে যে আমরা যে কনস্ট্যান্ট গুলো আঁকলাম, তিনটা কনস্ট্যান্ট, তাই না? দেখো এটা আমাদের যদি ফিজিবল রিজন হয়, এটা কিন্তু একটা এক্সট্রিম পয়েন্ট, তাই না? এই এক্সট্রিম পয়েন্টটা কিন্তু ফিজিবল না, এটা এক্সট্রিম পয়েন্ট বাট নট ফিজিবল। কিংবা আমরা হয়তো একটা নেগেটিভ রিজন একটা এক্সট্রিম পয়েন্ট আমি খুঁজে পেতে পারি যেটা ফিজিবল না। এটা এক্সট্রিম পয়েন্ট গুলো হয়তো এখানে কোথাও পাওয়া যেতে পারে, নেগেটিভ রিজনে কোথাও পাওয়া যাবে, সেগুলো ফিজিবল না। আমাদের আমার যে ফিজিবল রিজন হচ্ছে আমার এই পজিটিভ কোয়াড্রেন্টটা, সেটা হচ্ছে আমার ফিজিবল রিজন। এটাকে দুটো ইয়ে থাকে, সেটাকে আমরা কোয়াড্রেন্ট বলি। দুটো ভেরিয়েবল থাকলে মানে 2 কোয়াড্রেন্ট। আর যখন n সংখ্যক চলক থাকে, যখন আমরা আঁকতে পারি না, তখন এটা হচ্ছে 2 ডাইমেনশনাল স্পেস। তখন স্পেসের সংখ্যা হয়ে যায় n ডিমেনশনাল। এটা ভিজুয়ালাইজ করা যায় না, যেটাকে নাম আছে, যেটাকে বলি আমরা অর্থান। এটা 2 ডিমেনশনাল কোয়াড্রেন্ট, 2 ডিমেনশনাল কোয়াড্রেন্ট, বাট n ডিমেনশনাল অর্থান। যদি ডিমেনশনের সংখ্যা বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা অর্থান বলি। অনেকগুলো চিন্তাগুলো আমরা আঁকতে পারবো, 3 ডিমেনশনাল গুলো আমরা আঁকতে পারবো, কিন্তু যদি ডিমেনশনের সংখ্যা বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা অর্থান বলি। প্রত্যেকটা ডিমেনশন একে অন্যের সাথে লম্বালম্বি ভাবে আছে, কেমন? বা এগুলো তো আমরা অনেক সময় বলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো যে অক্ষ, কেমন? একটা x1 অক্ষ, একটা x2 অক্ষ। এই দুটো অক্ষ দিয়ে আমরা কি করেছি, এই 2 ডাইমেনশনাল স্পেসটা আমরা তৈরি করেছি। একটা 2 ডাইমেনশনাল স্পেস তৈরি করার জন্য দুটো ভেক্টর, দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ইজ সাফিসিয়েন্ট। যদি একটা ভেক্টর নেই, এটা মনে করি একটা ভেক্টর, কেমন? এটা হচ্ছে 1 0 একটা ভেক্টর, তাই না? একটা ভেক্টর নিলাম এখানে, এটা হচ্ছে আমার 0 1, এটা একটা ভেক্টর। এই যে দুটো ভেক্টর, একটা x1 ভেক্টর, যেটাকে বলছি আমি 1 0, একটা x2 ভেক্টর মনে করি, কেমন? যেটাকে বলছি আমি 0 1। দুটো ভেক্টর আছে, দুটো ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি, এই পুরো স্পেসটাকে আমরা তৈরি করতে পারি, যেটা বলা হয় স্প্যান করতে পারি, স্প্যানিং দ্য স্পেস। আকর্ষণ জানার মধ্যে গুণিত স্প্যানিং দ্য স্পেস। অর্থাৎ যে কোনো পয়েন্ট নিয়ে গেলাম, আমি এখানে একটা পয়েন্ট নিই, যেটা আমাকে মনে করো, এটা হচ্ছে আমার মনে করো 5 4 একটা পয়েন্ট নিলাম, কেমন? এই পয়েন্টটাকে আমি, বা এই ভেক্টরটাকে আমি এই দুটো ভেক্টর দিয়ে তৈরি করতে পারি, জাস্ট কম্বাইনিং দিস টু ভেক্টর লিনিয়ারলি। যদি এটাকে যদি 5 দিয়ে গুণ করি, x কে যদি আমি 5 x1 প্লাস 2 কে আমি 4 দিয়ে যদি গুণ করি 4 x2, যদি আমি গুণ করা হয়, এটাকে যদি 5 দিয়ে গুণ করি x1 ভেক্টরকে, x2 ভেক্টর 4 দিয়ে গুণ করে আমি এই ভেক্টরটা আমি পেয়ে যাব, তাই না? খুব সহজ। এবার আমি যাই না এখানে যে কোনো পয়েন্ট নিয়ে না কেন, -2 মাইনাস যে কোনো আমি ভেক্টর নিয়ে না কেন, এখানে আমি এই ভেক্টরগুলোকে আমি তৈরি করতে পারি অনলি বাই দিস টু ভেক্টর। এই দুটো ভেক্টরকে বলা হয় লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এগুলো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। তো তাই না, আমি এই দুটো ভেক্টর না, আমি ইচ্ছা করলে অন্য দুটো ভেক্টর নিতে পারি। এই দুটো ভেক্টর দিয়ে আমি পুরো
এই দুটো ভেক্টর আমি এটা তৈরি করতে পারি, কিংবা পুরো স্পেসটা আমি তৈরি করতে পারি। এই পুরো স্পেসে যে ভেক্টর গুলো আছে, যে ডট গুলো আছে, পুরো স্পেসটাকে আমি তৈরি করে ফেলতে পারি, স্প্যান করতে পারি বাই অনলি টু ভেক্টর। তাহলে একটা টু ডিমেনশনাল স্পেসকে তৈরি করার জন্য দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ইজ সাফিসিয়েন্ট। কিন্তু আবার ডিপেন্ডেন্ট হলে হবে না। আমি যদি এখানে একটা ভেক্টর নেই x1, একটা ভেক্টর যদি আমি নেই 2 0, তাহলে এই দুটো ভেক্টর কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই না? 1 0 এবং 2 0 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি এই দুটো ভেক্টর দিয়ে কিন্তু এই স্পেসটা তৈরি করতে পারবো না। আমাকে এই স্পেসটা তৈরি করার জন্য আমাদের দুটো ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, একটা অন্যটার উপর পড়তে পারবে না, আপন হতে পারবে না। দুটোকে অ্যাট লিস্ট মাঝখানে কোন থাকতে হবে, কেমন? তাহলে দুটো ভেক্টর দিয়ে একটা স্পেস তৈরি করা যায়, টু ডিমেনশনাল স্পেস তৈরি করা যায়। দুটো ভেক্টর দিয়ে কিন্তু থ্রি ডিমেনশনাল স্পেস তৈরি করা যাবে না। থ্রি ডিমেনশনাল স্পেস তৈরি করার জন্য আমাকে তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগবে। একটা ফোর ডিমেনশনাল স্পেস তৈরি করার জন্য আমার চারটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগবে, কেমন? তাহলে আমি যত ডিমেনশনাল স্পেস তৈরি করতে চাই আমাকে ততটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগবে। এই যে আমি দুটো ভেক্টর দিয়ে পুরো স্পেসটা তৈরি করছি, যে দুটো ভেক্টর দিয়ে আমি স্পেসটা তৈরি করছি সেই দুটো ভেক্টরকে বলা হয় বেসিস ভেক্টর। এগুলোকে বলি আমরা বেসিস ভেক্টর। বেসিস ভেক্টর, কেমন? তাহলে বেসিস ভেক্টর কি? বেসিস ভেক্টর হলো যে দুটো ভেক্টর দিয়ে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে স্পেসটাকে তৈরি করা হচ্ছে। তো দুটো ভেক্টর দিয়ে যে লিনিয়ারলি ভেক্টর দিয়ে স্পেসটাকে তৈরি করছি সেই ভেক্টরটাকে বলা হয় বেসিস ভেক্টর। আমি যদি এই দুটো ভেক্টর দিয়ে স্পেসটাকে তৈরি করি তাহলে বেসিস, এই স্পেসের বেসিস ভেক্টর হলো কোনটা? এই 1 0 এবং 0 1, দুটো হলো বেসিস ভেক্টর। আমি ইচ্ছা করলে এই দুটো ভেক্টর দিয়ে তৈরি না করে আমি এই দুটো ভেক্টর দিয়ে তৈরি করতে পারি স্পেসটাকে, তখন এটা এবং এটা হবে বেসিস ভেক্টর, ঠিক আছে? তাহলে যে কোনো দুটো বেসিস ভেক্টর দিয়ে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বেসিস ভেক্টর দিয়ে একটা স্পেসকে তৈরি করা যায়, কেমন? আমি ইচ্ছা করলে এই দুটো দিয়ে তৈরি করতে পারি, কিংবা এই দুটো দিয়ে তৈরি করতে পারি, বা অন্য কোনো দুটো ভেক্টর দিয়ে আমি এই বেসিসটা তৈরি করতে পারি, কেমন? এই যে বেসিস চেঞ্জ করা, এটা আমাদের সিনট্যাক্স মেথডে কাজ লাগবে, কিভাবে বেসিস চেঞ্জ করতে হয়। তো আমরা যখন এই যে আমরা লিনিয়ার প্রোগ্রামিং প্রোগ্রামটা লিখলাম আমরা, কেমন? এটাকে আমরা যেহেতু এখানে কিছু ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে, তো আমাদের কাজ হবে সেই ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট গুলোকে ইকুয়ালিটি কনস্ট্যান্টে কনভার্ট করা, কতগুলো ভেরিয়েবল যোগ করে দিয়ে, কিছু এক্সট্রা ভেরিয়েবল যোগ করে দিয়ে আমরা এই যে কনস্ট্যান্ট গুলো আছে প্রত্যেকটাই কনস্ট্যান্টের ইনইকুয়ালিটি ফর্মে আছে। আমি এখানে যেমন বলেছি যে 5x1 প্লাস 5x2 সে গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 বলছি, কেমন? আমি যদি এখানে একটা ভেরিয়েবল যোগ করে দিই, এখানে 5x1 প্লাস 5x2 প্লাস s, মনে করো সেকেন্ড কনস্ট্যান্ট জন্য s2 দিলাম, এটা 20 করে ফেলবো। একটা ভেরিয়েবল যোগ করে দিই, যতটুকু শর্ট আছে বা আমি বিয়োগ করে দিয়ে কিছু একটা যোগ কিংবা বিয়োগ করে দিয়ে আমি দুটোকে সমান করে ফেলতে পারি। আমি নতুন একটা চলক এখানে যুক্ত করে দিই, এক্সট্রা ভেরিয়েবল যোগ করে দিই। তো আমাদের কাজ হবে যে আমরা যখন অনেকগুলো কনস্ট্যান্ট থাকবে, অনেকগুলো চলক থাকবে, তখন আমরা প্রত্যেকটা কনস্ট্যান্টকে আমরা ইনইকুয়ালিটি থেকে ইকুয়ালিটিতে কনভার্ট করব। আমরা কেমন ইকুয়ালিটি কনভার্ট করব? কিভাবে? এক্সট্রা ভেরিয়েবল যোগ করে বা বিয়োগ করে, আমরা এটাকে বলা হয় স্ল্যাক ভেরিয়েবল বলা হয়। যোগ করে আমরা কি করব? আমরা নতুন নতুন কনস্ট্যান্ট আমরা তৈরি করব, বা কনস্ট্যান্ট গুলোকে আমরা ইনইকুয়ালিটি থেকে আমরা ইকুয়ালিটিতে কনভার্ট করব। কনভার্ট করে তখন দেখো যে তখন কিন্তু দুটো ভেরিয়েবল থাকবে না, এখানে x1 x2 তো দুটো ভেরিয়েবল, তো তখন তিনটা চারটা বা পাঁচটা ভেরিয়েবল সৃষ্টি হবে, x1 x2 প্লাস s1 s2 s3, এই ধরনের প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য এক একটা করে এক্সট্রা ভেরিয়েবল যুক্ত হবে। এই যে আমাদের যে চলকের সংখ্যা বেড়ে গেল, কেমন? চলকের সংখ্যা বেড়ে যাওয়ার পর আমাদের এই যে স্পেসের ডিমেনশন তো বেড়ে যাবে মানুষ, 2 ডিমেনশনাল থেকে আমরা 5 ডিমেনশনাল চলে গেল। আমাদের যেহেতু এই যে আমাদের x1 এবং x2 আছে আমাদের, কেমন? যখন আমরা এটা সলিউশন বের করব তখন আমাদের কি করতে হবে? যে এখানে আমাদের যে অনেকগুলো কনস্ট্যান্ট আছে, আমাদের চলকের সংখ্যা বেড়ে যাবে আমাদের, কিন্তু দেখা যাবে কিছু কিছু চলক সেখানে রিডান্ডেন্ট থাকবে, কিছু কিছু, বা এটা যখন আমরা ম্যানুয়ালি করব তখন দেখা যাবে যে কতগুলো ভেক্টর হবে আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে, কতগুলো ভেক্টর, কেমন? যে লিনিয়ার ডিপেন্ডেন্সির কারণে আমাদের কিছু কিছু চলকের অপটিমাল সলিউশন আমাদের জিরো আছে। তাই ওগুলো আমাদের আরো পরে যখন ডিটেইলস আলোচনা করব তখন বুঝে যাবে। আমরা এই আইডিয়াটুকু দেওয়ার চেষ্টা করছি যে যখন আমাদের দুটো চলক থাকবে, দুটো চলক একটা টু ডিমেনশনাল স্পেস তৈরি করবে, কেমন?
স্পেস তৈরি করার জন্য দুটো মাত্র ভেক্টরই যথেষ্ট আমাদের। যখন আমরা স্ল্যাক বা এক্সট্রা ভেরিয়েবল যোগ করব প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য, কেমন প্রত্যেকটা ভেরিয়েবল এক একটা করে ভেক্টর তৈরি হয়। যে ভেক্টরগুলো তৈরি হবে সেগুলো অনেকগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কেমন যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট একটা ভেক্টর নেই আমরা, সেটা কিন্তু নতুন স্পেস তৈরি করতে পারে না, ডিমেনশনকে বৃদ্ধি করতে পারে না। ডিমেনশন বৃদ্ধি করার জন্য আমাদের একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরের প্রয়োজন পড়ে। আমি যদি এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর যুক্ত করতে পারি আর একটা, তাহলে আমাদের টু ডিমেনশন থেকে আমরা থ্রি ডিমেনশনাল স্পেসকে আমরা তৈরি করতে পারবো সেখানে। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট গুলোর সাথে এক একটা করে অতিরিক্ত চলক যুক্ত করে আমাদের ভেরিয়েশনটাকে বাড়াবো। ভেরিয়েশনটা বাড়িয়ে আমরা এই ডিমেনশনটাকে একটু বাড়ানোর চেষ্টা করবো। ডিমেনশনটাকে বাড়িয়ে আমরা দেখবো যে কতগুলো ভেক্টর সেখানে রিডান্ডেন্ট আছে, কতগুলো সেগুলো মানটা 0 হবে, 0 ধরে আর কতগুলো বাকিগুলো নন জিরো থাকবে বা পজিটিভ থাকবে এখানে। তো এই যে আমরা যে নতুন ফরম্যাটের সলিউশন থেকে আমরা প্রবলেমটাকে লিখবো, প্রবলেমটাকে আমরা নতুন ফরম্যাটে লিখবো সিনট্যাক্সের সমাধান করার জন্য। নতুন ফরম্যাটে লেখার পরে আমরা এই যে আমাদের যে চলকের সংখ্যা কেমন বা আমাদের যে প্রবলেমটার যে প্রকৃতি, সেখানে দেখতে পাবো যে আমরা অনেকগুলো ভেক্টর থাকবে আমাদের, দুটো জায়গায় 4টা বা 5টা ভেক্টর তৈরি হবে, S1 S2 S3 আর কতগুলো ভেক্টর তৈরি হবে। সেখান থেকে আমরা যে কোনো দুটো ভেক্টরকে আমরা চুজ করব, বা যতগুলো আমাদের ভেরিয়েবল আছে আমাদের ততগুলো ভেক্টর চুজ করে আমরা একটা সলিউশন বের করার চেষ্টা করব। সলিউশন বের করার চেষ্টা করলে আমরা সেখান থেকে একটা এক্সট্রিম পয়েন্ট পাবো। অর্থাৎ যদি আমাদের চলকের সংখ্যা একাধিক হয় এবং n সংখ্যক চলক হয় ফর एग्जांपल, এবং n সংখ্যক কনস্ট্যান্ট থাকে, অনেক কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে কি এক্সট্রিম পয়েন্টগুলোকে খুঁজে বের করা। কেমন এক্সট্রিম পয়েন্টগুলো খুঁজে বের করার জন্য আমরা কি করব যে x1 x2 যে ভেক্টরগুলো আছে এবং সেই ভেক্টরগুলোকে আমরা চেঞ্জ করব। আমরা এটাকে বলা হয় বেসিস চেঞ্জ করা। আমরা কতগুলো চলককে 0 ধরে বাকিগুলোকে নন জিরো ধরে, যেগুলো নন জিরো ধরবো যে চলকগুলোকে আমরা সেগুলো মাধ্যমে একটা আমরা এগুলোকে বলা হয় বেসিস বলা হয়। সেই বেসিস ভেক্টরগুলো দিয়ে আমরা স্পেসটা তৈরি করার চেষ্টা করব এবং আমরা এই বেসিসগুলোকে আমরা চেঞ্জ করব। আমরা বেসিসগুলোর ভিত্তিতে যে সলিউশন পাওয়া যাবে সেগুলো হবে একটা এক্সট্রিম পয়েন্ট। কেমন ওই এক্সট্রিম পয়েন্টে অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটাকে আমরা বিচার করে দেব। আমাদের কাজ হলো বিভিন্ন বেসিসে, কেমন ফর एग्जांपल আমরা যদি x1 এবং x2 কে 0 ধরি, তাহলে s1 s2 s3 সেগুলো হয়তো পজিটিভ থাকবে। কেমন তো সেগুলোকে পজিটিভ বা সেইগুলোর ভিত্তিতে আমি যদি একটা সলিউশন বের করি, তাহলে সেটা হবে একটা সলিউশন, এক্সট্রিম পয়েন্ট বলা হয়। এই এক্সট্রিম পয়েন্টগুলোকে আমরা সিনট্যাক্স মেথডের ভাষায় বলি যে বেসিক সলিউশন বা ফিজিবল বেসিক সলিউশন। আসলে এটাকে বলা হয় BFS, বেসিক ফিজিবল সলিউশন। এগুলো আমরা আগামী ক্লাসে আবার ডিটেইলস আলোচনা করব, তখন আরো ক্লিয়ার হবে। এখন আমরা খুব সংক্ষেপে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আগামী ক্লাসে আমরা কি আলোচনা করব। বেসিক ফিজিবল সলিউশন, এই বেসিক ফিজিবল সলিউশনগুলি হচ্ছে আমাদের এক্সট্রিম পয়েন্ট মাল্টি ডিমেনশনাল কনটেক্সটে। যদি অনেক চলক থাকে এবং অনেকগুলো কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে এক্সট্রিম পয়েন্টগুলো বের করা, এটাকে বলা হয় বেসিক ফিজিবল সলিউশন। যেটাকে বলছি আমরা, তো বেসিক ফিজিবল সলিউশনটা হচ্ছে আমাদের যে এটা বের করার উপায়টা হচ্ছে যে আমরা কতগুলো চলককে 0 ধরে বাকিগুলোকে নন জিরো ধরে, যেগুলোকে নন জিরো দিচ্ছি সেগুলোকে হচ্ছে আমরা বেসিক ভেরিয়েবল, কেমন বা যেগুলোর ভিত্তিতে স্পেসটা তৈরি হচ্ছে, সেই বেসিক ভেরিয়েবলের ভিত্তিতে যে সলিউশনটা পাচ্ছি সেটাকে বলছি আমরা কি বেসিক ফিজিবল। কারণ এটা x1 x2 কারণ নন জিরো ধরেছে, আমরা ফিজিবল রিজনের সলিউশনটা বের করছি, যেটা ফিজিবল। বেসিক ফিজিবল সলিউশনগুলো হচ্ছে আমাদের এক্সট্রিম পয়েন্ট। এই এক্সট্রিম পয়েন্টগুলোতে আমরা অপটিমাল ভ্যালুটা সার্চ করার কতগুলো উপায় আছে, কতগুলো টেকনিক আছে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের অপটিমাল ভ্যালুটা ইনপুট করছে কিনা? আমরা দেখবো যে অপটিমাল ভ্যালুটাকে কিভাবে ইনপুট করতে হয়, করতে কোথায় গেলে আমরা বুঝবো যে অপটিমাল ভ্যালুটা যে ম্যাক্সিমামে পৌঁছেছে, আর বাড়ানো সম্ভব না। সেটা বোঝার উপায় কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে আমরা আগামী ক্লাসে দেখবো যে কিভাবে বেসিক ফিজিবল সলিউশন বের করতে হয়, কেমন, এবং সেই বেসিক ফিজিবল সলিউশন থেকে কিভাবে অপটিমাল ভ্যালুটা বের করতে হয়। আমাদের কাজ হচ্ছে যে এক ফিজিবল বেসিক সলিউশন থেকে বা একটা এক্সট্রিম পয়েন্ট থেকে মাল্টি ডিমেনশনাল কনটেক্সটে একটা এক্সট্রিম পয়েন্ট থেকে আমরা কিভাবে একটা এক্সট্রিম পয়েন্টে যাব আমরা, এবং কোন দিকে গেলে আমরা অপটিমাল পয়েন্টে তাড়াতাড়ি খুঁজে পাবো সেটাও আমরা দেখার চেষ্টা করব। এটা একটা সিনট্যাক্স টেবিলের মাধ্যমে আমরা এই কাজগুলো করব আগামী ক্লাসে। এটা আজকের আলোচনা থেকে হয়তো অনেক কিছু ক্লিয়ার হবে না,
যেটা আমরা খুব কনসাইসলি, খুব সংক্ষিপ্তভাবে এই আগামী ক্লাসের ডিটেইলস আলোচনাটাকে একটু করে হিন্টস দেওয়ার চেষ্টা করব আমি। এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার লিনিয়ার প্রোগ্রামিং এর জন্য কি কোনো বই কালেক্ট করা লাগবে? বই তো আমি রেফারেন্স দিয়েছি, আলফাসি চিয়াং, 3rd এডিশন, চ্যাপ্টার 19 and 20। স্যার আরেকবার রিপিট করেন। হ্যাঁ স্যার শুনিনি, রিপিট করেন। বইয়ের নামটা প্রথমে লিখে দিয়েছি, আমাদের প্রথমে যারা ছিল এটা বইয়ের নামটা আবার লিখছি আমি এখানে। এটা অনেক বইতে আছে কিন্তু আমার মনে হয় আমি যেটা রেফার করছি সেটাই দেখবে, কারণ আদারওয়াইজ অন্য বই পড়লে তোমরা হয়তো তাল মেলাতে পারবে না। এক এক বইতে এক এক ভাবে বিষয়গুলোকে বর্ণনা করা ব্যাখ্যা করা হয়। আমার মনে হয় আমি যেটা সাজেস্ট করছি সেটাই দেখবে। ফান্ডামেন্টাল মেথডস আর এটা তার এডিশন পাওয়া যাচ্ছে না, 4th এডিশন পাওয়া যাচ্ছে না, স্যার, অনলাইনে অ্যাভেলেবল না। অনলাইনে তো ফ্রি সার্চ করতে পেতে পারো, পেলেও সেখানে চ্যাপ্টার 19-20 তে পাবে না হচ্ছে। এটা আমাদের লাইব্রেরিতে অনেকগুলো কপি আছে, সেন্ট্রাল লাইব্রেরিতে। আমাকে একটু কষ্ট করে একবার যে চ্যাপ্টারগুলো কপি করে নিতে হবে, চ্যাপ্টার 19 এবং 20 আমি পুরোটা লিখছি আবার। আলফা সিস্টেম এটা 3rd এডিশনটা দেখবে, 4th এডিশনটা নিয়ে লাভ নাই, 4th এডিশন এটা বাদ দিয়ে দিয়েছে। 3rd এডিশন চ্যাপ্টার 19 and 20 এটা আমাদের রেফারেন্স। এখান থেকে এটা স্যার আপনি গত ক্লাসে একটা ওয়েবসাইটের লিংক দিবেন বলছিলেন আজকের ক্লাসে। আচ্ছা, ওটা আমি এখনো ইয়ে করিনি। আমি একটা এখানে স্ক্যান করেছি, কিন্তু হয়েছে কি বই থেকে স্ক্যান করেছি তো সেটা মাঝখানের যে ভাঁজটুকু থাকে সেই ভাঁজটুকু কারণে স্ক্যানটা ভালো হয়নি। তোমাদেরকে দিলে তোমরা করতে পারবে না, মাঝখানে দেখাগুলো আসেনি। তোমাকে বলছি যে এটা কপি করে নাও। লাইব্রেরিতে অনেকগুলো কপি আছে, সেন্ট্রাল লাইব্রেরিতে আছে, আমাদের সেমিনার আছে। আমার সেন্ট্রাল লাইব্রেরিতে যে কোন এক সময় চ্যাপ্টার 19 এবং 20 গেলে কপি করে দিই 3rd এডিশন থেকে। আর আমি একটা লিংক আমি দিব, একটা লিংক আমি এখন দেখে আগামী ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। তোমাদের আগামী উইকটা তোমাদের বন্ধ থাকবে, দুর্গা পুজো উপলক্ষে আগামী উইকে কোনো ক্লাস হবে না। আমরা আগামী উইকটা ব্রেক দিয়ে তারপর উইকে আমরা সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করবো। আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসি। সিমপ্লেক্স মেথড নিয়ে আলোচনা করার পর তারপর একটা ক্লাস নিব আমরা প্ল্যানিং এর উপর একটা ক্লাস নিব একদিন, তারপর আমাদের সিলেবাস শেষ। স্যার বলো স্যার ভেক্টর মেথডটা যে স্যার এতক্ষণ এক্সপ্লেইন করছেন স্যার, এটা যদি স্যার একটু সামারি করতেন স্যার ভালো হতো স্যার। কোন মেথডটা? স্যার একটু আগে যে স্যার ভেক্টর পদ্ধতিতে যে স্যার মেথডটা দেখাইছেন, এগুলো আমাদের আগামী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব আমরা কিভাবে সলিউশনগুলো করে। এটাকে বলা হয় যে ভেক্টর। এই ভেক্টর দিয়ে আমরা স্পেস তৈরি করি। আমরা 2 ডিমেনশনাল ভেক্টর তৈরি করার জন্য দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর প্রয়োজন হয়। একটা 3 ডিমেনশনাল স্পেস তৈরি করার জন্য তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর প্রয়োজন হয়। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে যেটা ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো। দেখো একটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স নাও, যদি একটা 1 0 0 1, এটা কিন্তু ডিটারমিনেন্ট ভ্যালুটা কিন্তু নন জিরো, তাই না? 1 ফলে যদি কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো হয়, ওই ভেক্টরগুলোকে বলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এটা জিরো হয়ে যায়, কেমন জিরো হয়ে যায় মানে আমি একটা নিলাম 1 0, একটা নিলাম 2 0, এটা কিন্তু জিরো হয়ে যাবে, তাই না? এবং এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আপনার 0 - 0 সুতরাং দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে একটা 2 ডিমেনশনাল স্পেস তৈরি করা। তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আমি যেখানে আরেকটা ভেক্টর যুক্ত করে দিই, কখনো এখানে একটা 5 4 একটা ভেক্টর যুক্ত করে দিই, কখনো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে না। এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য কখনো এখানে আরেকটা জিনিস কখনো যুক্ত করতে হবে, যুক্ত তারপর চেক করে দেখতে হবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে একটা স্পেস তৈরি করার জন্য, যত ডিমেনশনাল স্পেস, একটা 5 ডিমেনশনাল স্পেস তৈরি করার জন্য আমাকে 5টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর লাগবে। যে 5টা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর দিয়ে আমি স্পেসটা তৈরি করব, সেই 5টা ভেক্টরকে বলা হবে বেসিস ভেক্টর।
যার ভিত্তিতে আমি স্পেসটা তৈরি করছি। তো ওই 5টা ভেক্টর দিয়ে যে স্পেসটা তৈরি করতে হবে তার কোনো নেসেসিটি নাই, তার কোনো দরকার নাই। আমরা ইচ্ছা করলে অন্য 5টা ভেক্টর দিয়ে আমরা কি করতে পারি, এই স্পেসটা তৈরি করতে পারি। এটাকে বলা হয় চেঞ্জ ইন বেসিস। আমরা বেসিস পরিবর্তন করেও ভেক্টর তৈরি করতে পারি। আমি এই দুটো ভেক্টর দিয়ে যে আমাকে রিলেশন তৈরি করতে হবে আমার কোনো দরকার। আমি ইচ্ছা করলে অন্য দুটো ভেক্টর দিই, এটা ভেক্টর করি এবং এই x1 এবং x2 দিয়ে স্পেসটা তৈরি না করে আমি y1 এবং y2 দিয়ে আমি একই স্পেসটা তৈরি করতে পারি। x1 x2 দিয়ে তৈরি করলে এটা বেসিস ভেক্টর হলো x1 x2। আমি ইচ্ছা করলে বেসিসটা চেঞ্জ করতে পারি, y1 y2 তে আমি চলে যেতে পারি, y1 y2 দিয়ে এই স্পেসটা তৈরি করতে পারি। এটাকে বলা হয় চেঞ্জ ইন বেসিস। এই বেসিস চেঞ্জ করে যে সলিউশনগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দেখবো যে ওগুলো হচ্ছে এক একটা বেসিসের ভিত্তিতে এক একটা এক্সট্রিম পয়েন্ট পাওয়া যায়। আমি যখন এক বেসিস থেকে আরেক বেসিসে যাব তখন আমি এক এক্সট্রিম পয়েন্ট থেকে আরেক এক্সট্রিম পয়েন্টে যাব, এবং যদি এই এক্সট্রিম পয়েন্টগুলো ফিজিবল রিজনের মধ্যে থাকে তখন সেটাকে বলি আমরা বেসিক ফিজিবল সলিউশন। এবং এই বেসিক ফিজিবল সলিউশন গুলোর মধ্য থেকে আমাকে কোন সলিউশনটা আমাকে অপটিমাম ভ্যালু দিচ্ছে, মিনিমাম কস্ট দিচ্ছে বা ম্যাক্সিমাম প্রফিট দিচ্ছে সেটা আমরা খুঁজে বের করতে হবে। সেটা খুঁজে বের করার জন্য আমরা সিমপ্লেক্স মেথডটা ব্যবহার করব। ঠিক আছে? জি স্যার। এটা আমরা এখনো শুরু করি না, আগামী ক্লাসে নেক্সট উইকের পরের উইকে আমরা সেটা দেখব। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওই বললে তো একটা আইডিয়া পাবেন। অনেক বই অনেক বড় আছে, মানে কোনো বই শুধুমাত্র লিনিয়ার প্রোগ্রামিং এর উপরে বড় বড় বই আছে। আমাদের এত কিছু দরকার নেই, আমাদের বেসিক আইডিয়াটা দরকার। বেসিক আইডিয়াটা পেলে কোনো হচ্ছে আমরা সম্ভব হলে আমি একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখলে এক্সেল খুব সহজে সলভ করা যায়, এক্সেল কিংবা অন্য কোনো উপায়ে আমি দেখি সময় পেলে দেখার চেষ্টা করব। ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? গ্রাফিক্যাল মেথডগুলো সহজ, কিন্তু সিনট্যাক্স মেথডগুলো পরীক্ষার সময় সলভ করতে গেলে অনেক মাথা ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি। আমাদের আগামী সপ্তাহ বন্ধ থাকবে, তারপর সপ্তাহে আমরা সিনট্যাক্স মেথড নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ক্লোজ করলাম।